তো তোমরা সবাই যেহেতু বলছো যে হ্যাঁ পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ, সো আই এম গোইং টু স্টার্ট দ্য ক্লাস। তো টাইপ 1 আমরা শিখবো যে বয়েলের সূত্র এবং হ্রদের ম্যাথ। তো বয়েলের সূত্র বিজ্ঞানী বয়েল সাহেব কি বলে গেছেন, উনি বলছিলেন যে যদি তাপমাত্রা যদি স্থির থাকে, টি যদি ফিক্স থাকে, টি যদি কি থাকে ফিক্স থাকে, তখন প্রেসার এবং ভলিউমটা কি হয় পরস্পর ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তো আমরা জানি দুনিয়ার যে কোনো প্রপোর্শন উঠাতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, তো আমি কনস্ট্যান্ট কে নাম দিলাম। ঠিক আছে, এবার কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে পি ভি সমান সমান কে আসতেছে। আচ্ছা, তো আমরা জিনিসটা কিভাবে বলতে পারি যে পি ওয়ান ইজ ইকুয়াল টু পি2 ভি2। তো এই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, এটাই হচ্ছে বয়লের সূত্র। আর তুই বলো ভাই গ্রাফ শিখাই দেন। গ্রাফ খুবই সহজ, যে এইভাবে যদি তুমি এখানে পি কে রাখো, এখানে যদি তুমি ভি কে রাখো, তখন গ্রাফটা হবে এরকম। আর যদি বলো না ভাই আমি হচ্ছে এই বরাবরকে ভি রাখবো না, এই বরাবর আমি 1/v রাখবো, হ্যাঁ 1/v রাখবো, 1/v রাখ মানেটা কি, তোমার পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এই 1/v কে তুমি মনে মনে এক্স দ্বারা রিপ্লেস করো, কারণ তুমি এক্স অক্ষ বরাবর 1/v কে রাখছো, এবং পি কে তুমি মনে মনে ওয়াই দ্বারা রিপ্লেস করো, তাহলে তোমার ইকুয়েশনে কি দাঁড়ালো, ওয়াই প্রপোর্শনাল টু এক্স। এখন ওয়াই প্রপোর্শনাল টু এক্স এর গ্রাফ সবসময় এরকম হয়ে থাকে, ঠিক আছে। সো যদি তুমি এখানে পি রাখো, এখানে যদি 1/v রাখো, তখন গ্রাফটা হবে এরকম। আবার পি ভি এর ভ্যালু তো অলওয়েজ কনস্ট্যান্ট হয়, তাই না? এই যে দেখো পি ভি এর গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট হয়। আরেকটা গ্রাফ আঁকা যায়, সেটা হচ্ছে পি ভি এর গ্রাফ, যে তুমি ওয়াই অক্ষ বরাবর পি ভি কে রাখবা, হ্যাঁ এটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে, এটা কনস্ট্যান্ট, এগুলো কোনো কনস্ট্যান্ট না। এটা হচ্ছে আস্তে আস্তে কমতেছে, মানে ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে তুমি পি কে রাখলেও যা, এখানে তুমি ভি কে রাখলেও যা, একই কথা। পি কে রাখলেও সেম গ্রাফ, ভি কে রাখলেও সেম গ্রাফ, ঠিক আছে। এরই মাধ্যমে কিন্তু আমাদের কিসের গ্রাফটা বা সূত্র শিখাচ্ছি, সেটা হচ্ছে বয়েলের। এখন বয়েলের ম্যাথ করতে হবে, ঠিক আছে। তো আমরা চলো একটা প্রশ্ন করি। স্থির তাপমাত্রায় ফার্স্টে বলে দিচ্ছে তাপমাত্রা কিন্তু স্থির, সো স্থির তাপমাত্রা হলে চোখ বন্ধ করে তুমি বয়েল অ্যাপ্লাই করতে পারবা। 10⁵ নিউটন পার মিটার স্কয়ার চাপে নির্দিষ্ট ভরের কিছু গ্যাসের আয়তন 0.002 মিটার কিউব, 4 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার চাপে গ্যাসের আয়তন করতে হবে। সো এখানে স্যারে পি1 দিয়ে দিছে, তারপর হচ্ছে ভি1 দিয়ে দিছে, তারপর পি2 দিয়ে দিছে, তোমাকে স্যারে ভি2 বের করতে বলছে। হ্যাঁ, তার ফর্মুলা কি, পি1 ভি1 ইজ ইকুয়াল টু পি2 ভি2। তাইলে ভি2 সমান সমান কি দাঁড়াচ্ছে, উপরে হবে পি1 ভি1, নিচে হবে পি2। তো পি1 এর মান হচ্ছে তোমার 10⁵, আর ভি1 এর মান হচ্ছে 0.002, এবং পি2 এর মান হচ্ছে 4 × 10⁵। এগুলো যেমন ক্যালকুলেটর দরকার আছে, 10⁵ কেটে দাও, হ্যাঁ। তারপরে তুমি ক্যালকুলেটর নিতে পারো হাতে, এই যে এটা, ঠিক আছে। এরপর তুমি ক্যালকুলেটর বসাই দিলে সঠিক উত্তরটা পেয়ে যাবা। তো তোমরা কিন্তু রেসপন্স করবে যদি কখনো ক্লিয়ারলি না দেখতে পাও, যদি হচ্ছে ভয়েস না শুনতে পাও, ঠিক আছে। আর আমি যে ফোনটা দিয়ে ক্লাস নিচ্ছি, এই ফোনটা আসলে ক্যামেরাটা ভালো না, এর জন্য একটু হয়তো গোলা গোলা বা এরকম টাইপের দেখতে পাইতে পারো। ওকে, আমি একটু কমাই টমাই দিই। পূর্ণিমা ভাবিকে দেখতে চাও আমার নিষ্পাপ মন, এই পূর্ণিমা ভাবিকে আমার বউরে তোরা দেখতে চাবি কেন, হ্যাঁ? এত শখ কেন? আচ্ছা, ওকে। একজন বলতেছে 11:30টায় দেখলাম না, 11:30? আমি কি 11:30 লিখছিলাম? ওহো, আমি দেখি 11:30 লিখছিলাম, 10:30 হবে। 10:30 হবে। শিট 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 শিট, আমি ভুলে লিখে ফেলছি 11:30। আরে অনেক পোলাপাইন তো এখন তাহলে নাই, এর জন্যই তো বলি এটা 10:30 হবে। সরি 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 সরি, আমি যে পোস্টটা দিছি এটা 11:30 লিখলাম কেন, এটা তো 10:30 হবে। এখন ঠিক করে লাভ না, এটা অনেকে চলে গেছে। আচ্ছা আমি বলি, তোমাদের যে পোস্টটা দিছিলাম এটা ভুলে 10:30 লিখছি, ভুলে 11:30 লিখছিলাম, এটা 10:30 হবে। যাই হোক, আমরা ক্লাস কন্টিনিউ করব। দেখো, তো এখানে কি বলা হয়েছিল যে পি1 ভি গুলো পি2 ভিডিওতে ইজিলি সলভ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো আমরা এখন হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব, যে একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা যদি নমুনাটি চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা কত? দেখো ভাইয়া, আমাদের ফর্মুলা কি ছিল, ফর্মুলা হচ্ছে পি এর সাথে বি এর সঙ্গে ব্যস্ত নদী, ভালো কথা, কিন্তু যদি একটা টেম্পারেচার এসে পড়ে তখন কি হবে, তখন হবে পিভি ডিভাইডেড বাই টি, এটা হবে কনস্ট্যান্ট। বা আরেকভাবে বলা যায় পিভি প্রপোর্শনাল টু টি, এভাবে তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। পিভি প্রপোর্শনাল টু টি। এখন স্যার এখানে কি বলছে, যে একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা যদি নমুনাটি চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, খেয়াল করে দেখো তোমাকে কি কি বলছে। একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা যদি নমুনাটি চাপ আয়তন দ্বিগুণ করা হয়, তাহলে পরিবর্তিত তাপমাত্রাটা কত হবে। এই যে নমুনার তাপমাত্রাটা লেখা হয় না, এখানে একটু টাইপিং মিস্টেক।
তাপমাত্রা কত ছিল, এটা হচ্ছে T1, এখানে T1, এটা তাপমাত্রা হচ্ছে T1, এটা টাইপিং মিস্টেক, এখানে ভ্যালুটা আসে নাই। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি। তো তোমাকে স্যারে T2 বের করতে বলছে, T1 দিয়ে দিচ্ছে, T2 বের করতে বলছে, ঠিক আছে। এখন যদি T1 দেওয়া থাকে, যদি T2 বের করতে বলে, তো তখন আমরা কিভাবে করব, দেখো এখান থেকে আমরা জিনিসটা নিয়ে আসতে পারি। ফার্স্ট অফ অল, তুমি যদি যেহেতু প্রপোর্শনাল কনসেপ্টে এসে পড়ছো, তাহলে T প্রপোর্শনাল টু পিভি লেখাই যায়। হ্যাঁ, স্যার এখানে বসে চাপকে তুমি কি করবা, চাপকে তুমি দ্বিগুণ করবা, তাহলে পি এর জায়গায় 2 বসায় দিবা। তারপর স্যারে কি বলছে, আয়তনকে দ্বিগুণ করবা, তাহলে ভি এর জায়গায় তুমি 2 বসায় দিবা। তার মানে পি এর সাথে দ্বিগুণ করলে তোমার টেম্পারেচার আসতে আসতে 4 গুণ, ঠিক আছে। তার মানে পরবর্তী টেম্পারেচার ইজ ইকুয়াল টু 4 ইন্টু আদি টেম্পারেচার। এখন হয়েছে কি, এই টি ওয়ান এর মানটা তোমাকে স্যারে দিয়ে দিবে, এখানে প্রশ্নই তোমাকে দিয়ে দিবে, তুমি জাস্ট ভ্যালুটা বসায় দিবা। ক্লিয়ার? তাহলে যদি তুমি T1 এর মানটা বসায় দাও, তাহলে অঙ্কটা শেষ। এখন T1 এর মানটা কিছু একটা ভ্যালু ছিল, হ্যাঁ, যেটা টাইপিং এ প্রশ্নে আসে নাই, ওটা বসায় দিলেই তুমি উত্তরটা পেয়ে যাবে কিসে, কেলভিনে আর কি। পরবর্তীতে ওটাকে আবার ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করে অপশনের সাথে মিলাই নিলেই হয়ে যাবে। তোমরা একটু কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা, এখানে সুন্দর একটা ম্যাথ ছিল কিন্তু। হ্যাঁ, একটু কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্যারে দিয়ে দিছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সো এটা হচ্ছে T1। আয়তন যদি তুমি স্থির রাখো, দেখো ভাইয়া, ভি যদি স্থির থাকে তখন আমরা সেটাকে কোন সূত্র বলে থাকি বলো দেখি। ভি যদি স্থির থাকে আমরা এখানে কিন্তু কয়েকটা সূত্র শিখবো। চার্লসের একটা সূত্র আছে, চার্লসের সূত্রে কিন্তু পি স্থির থাকে, ঠিক আছে। চার্লসের যে সূত্রটা, সেখানে পি স্থির থাকে, সেটাকে আমরা বলে থাকি ভি প্রপোর্শনাল টু টি। এটা গ্রাফটা কেমন হয়, এরকম হয়ে থাকে। তারপরে ভি প্রপোর্শনাল টি মানে কি, V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। একবারে সবগুলো শিখে দিই, একই রকম টাইপের সূত্র। তারপরে 3 নম্বরে থাকে চাপের সূত্রে কি থাকে, ভি স্থির থাকে। হ্যাঁ, ভি স্থির থাকলে ফর্মুলা কি হয়, পি প্রপোর্শনাল টু টি। হলে গ্রাফ হয়ে যাবে আবার আগের মতো, এরকম হয়ে থাকে। এবং P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। এগুলো খুবই ছোট ছোট, এবং এগুলো আসলে তেমন একটা সৃজনশীলে আসে না, সৃজনশীলে আসে হলো রদের ম্যাথ গুলো আসে। তো আমরা তাহলে এই কনসেপ্টটা দিয়ে এটা সলভ করে ফেলতে পারবো এখন, তাই না। এই যে দেখো, তোমাকে কি বলা হয়েছে, আয়তন স্থির রাখছে। আয়তন স্থির রাখা মানে কি, যে পি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, পি প্রপোর্শনাল টু, তাহলে আমরা টি বলতে পারি। পি এর সাথে টি যদি সমানুপাতিক হয়, এখানে স্যারে কি বলছে দেখো তো, কোন তাপমাত্রায় চাপ দ্বিগুণ হবে, তার মানে টি প্রপোর্শনাল টু পি। হ্যাঁ, চাপ দ্বিগুণ মানে পি কে তোমাকে দ্বিগুণ বানায় ফেলতে বলছে, তাহলে পরবর্তী তাপমাত্রা সমান কি হবে, আদি তাপমাত্রা দ্বিগুণ, ঠিক আছে। তো আদি তাপমাত্রা সাথে দিয়ে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে কনভার্ট করলে 300 হয়, তাহলে 2 ইন্টু 300 মানে কত, 600। এটা কিন্তু কেলভিনে, বাট অপশনে, হ্যাঁ অপশনে কেলভিনই দিছে, 600 তো কেলভিন অপশনে আছে। সো এর মাধ্যমে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। এখন আমরা যেটা শিখবো, দ্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্রদের ম্যাথ। হ্যাঁ, তোমাদের প্রশ্ন ফাঁস করে দিচ্ছি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন সামনে যেতে পারি। তো আমাদের এখনকার প্রশ্নটা হচ্ছে কি টাইপের, হ্রদ রিলেটেড। তো হ্রদ রিলেটেড প্রশ্নগুলোতে কি হয়, ওই তোমার বিয়ন ইকুয়াল টু P2V2 এই কনসেপ্ট দিয়ে করতে হয়, কিন্তু কাহিনী হলো অন্য জায়গায়, এখানে একটা চাপের কাহিনী আছে। আগে আমরা চলো প্রশ্নটা পড়ি, তাইলে ক্লিয়ার হবে। প্রশ্নে স্যারে বলছে যে একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময়, হ্রদের তলদেশে, তার মানে উনি যখন কাজ করতেছিল উনি ছিল একবার নিচে, তলদেশে ছিল। হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদের উপরের দিকে প্রবাহিত হচ্ছে। মানে উনি যখন কাজ করতেছিল, এটা ধরো হ্রদের একবারে তলদেশ, ঠিক আছে। এখানে একটা বুদবুদ ছিল, সেই বুদবুদটা কতটুকু, 2 সেন্টিমিটার কিউব। তো উনি কি দেখছে, যে এটা উপরের দিকে যাইতেছে, এই বুদবুদটা উপরের দিকে যাইতেছে। তো পানির উপরিতলে বুদবুদের আয়তন হচ্ছে 4 সেন্টিমিটার কিউব, তার মানে এখানেও যতটুকু ছিল এটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের হ্রদ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের হ্রদ। তো যখন সে উপরের দিকে উঠছে, এইটা কত হয়ে গেছে, এটা হয়ে গেছে 4 সেন্টিমিটার কিউব, এটা হয়ে গেছে 4 সেন্টিমিটার কিউব। তো তাপমাত্রা অপরিবর্তিত আছে, মনে রাখবা তাপমাত্রা অপরিবর্তিত শব্দটার অর্থই হচ্ছে তুমি বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তাপমাত্রা অপরিবর্তন মানেই কি, বয়েলের সূত্র অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। এখন বয়েলের সূত্রটা কি ছিল বলো তো ভাইয়া, বয়েলের সূত্রটা হচ্ছে P1V1 ইজ ইকুয়াল টু P2V2। এখন তোমাকে মন মতো আগে ধরে নিতে হবে, কোন একটা জায়গাকে V1, কোন একটা জায়গায় V2 ধরে নিতে হবে। আমার মন চাইলো যে আমি ধরে নিলাম যে এই যে হ্রদের যে পৃষ্ঠ, এটাকে বলে পৃষ্ঠ, এটাকে বলে তলদেশ। তো পৃষ্ঠে যে আয়তন, এটাকে আমি মনে মনে 1 ধরে নিব, এগুলো সব 1 ধরে নিব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার V1 এর মান, ঠিক আছে। V1 এর মানটা হচ্ছে কত, 4। মানে উপরে যারা সেগুলোকে আমি 1 নং ধরবো, নিচে যারা সেগুলোকে আমি 2 নং ধরবো। এটা আমার ইচ্ছা হয়েছে, তোমার যদি উল্টাটা ইচ্ছা হয় তুমি উল্টাটা করতে পারো, সমস্যা নেই। তাহলে উপরে যে আয়তন সেটা হচ্ছে 4, এটার ভ্যালু হবে V1, ঠিক আছে। আর নিচে যেটা আয়তন সেটাকে আমি মনে মনে নাম দিচ্ছি V2,
অনুরূপভাবে উপরে যে চাপটা আছে সেটা আমি নাম দিব P1। এখন উপরে কি চাপ আছে বলো দেখি? উপরে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এই যে দেখো, যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, যদি বায়ুমণ্ডলীয় চাপ কি হয় 10 মিটার পানির চাপের সমান হয়, তবে হ্রদের গভীরতা কত? দেখো, এই জিনিসটা নিয়ে আমি একটু আলাদাভাবে আলোচনা করব। আগে তোমাদের বেসিক শিখাই। এখানে যে চাপটা সেটাকে আমি মনে মনে ধরো P1 নামই দিয়ে রাখলাম। এখন এইখানে যে চাপটা, এটাকে আমি কি নাম দিব? এটাকে অবশ্যই P2 নাম দিব। এখন কাহিনীটা হলো অন্য জায়গায়। P2 তে একটা কাহিনী সৃষ্টি হয়ে গেছে। সেই কাহিনীটা কি দেখো, ধরে নাও আমার হাতটা হচ্ছে হ্রদের তলদেশ, ঠিক আছে? তো আর বই, এই যে পুরো বইটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা হচ্ছে হ্রদ। তাহলে আমি যদি হাত রাখি, হাতের উপরেই তো হ্রদটা আছে, তাই না? আচ্ছা, এখন এই বইয়ের উপরে কি কিছু নাই? অবশ্যই আছে। এখানে কি আছে? বাতাস আছে। বাতাস কি করতেছে? এই হ্রদের উপর চাপ প্রয়োগ করতেছে। বাতাস হ্রদের উপর চাপ প্রয়োগ করতেছে, হ্যাঁ। আবার হ্রদটা হাতের উপর চাপ প্রয়োগ করতেছে। মানে কাহিনীটা হচ্ছে, এখানে হ্রদের তলদেশের উপর দুইজন চাপ প্রয়োগ করতেছে। একটা হচ্ছে হ্রদ নিজে চাপ প্রয়োগ করতেছে, আরেকটা হইতেছে গিয়ে উপর যে বাতাসটা আছে সেই বাতাসটাও চাপ প্রয়োগ করতেছে। এটা খুব সুন্দর মতো বুঝতে পারবা যদি আমি দুইটা বই পরপর তোমাদের দেখাই। ধরো এই যে দুইটা বই আমি পরপর রাখলাম, হ্যাঁ। আমি যদি হাত রাখি, এখন আমার হাতের উপর কয়টা বইয়ের চাপ পড়তেছে? শুধুমাত্র এই বইয়ের চাপ পড়তেছে? উত্তর হচ্ছে না, এই বইয়েরও কিন্তু চাপ পড়তেছে। মানে কাহিনীটা হচ্ছে, চাপের কনসেপ্টটা এইটা যে নিচে যে থাকবে সে টোটাল চাপটা পাবে। নিচে যে থাকবে সে হচ্ছে টোটাল চাপটা পাবে। সে হচ্ছে এই বইয়েরও চাপ পাবে, এই বইয়েরও চাপ পাবে, ঠিক আছে? সো এখানেও সেম ঘটনা, যে নিচে যে থাকবে, আমরা নিচে কাকে ধরছি? P2 কে ধরছি না? তাহলে নিচে যে থাকবে ও কি পানির চাপটাও পাবে, আবার বায়ুর চাপটাও পাবে। মানে বায়ু হচ্ছে এখানে চাপ দিতেছে P1 পরিমাণ চাপ দিতেছে, আর পানি ওকে এখানে কি পরিমাণ চাপ দিচ্ছে সেটা হচ্ছে H-ρ-G, ঠিক আছে? এটা মুখস্থ রাখবা, হ্যাঁ। পানির চাপের সূত্র কি? H-ρ-G। তাহলে আমরা P2 কে কি লিখতে পারি বলো তো? P2 কে লিখতে পারবো যে বায়ুর চাপ প্লাস পানির চাপ, ঠিক আছে? বায়ুর চাপ প্লাস পানির চাপ, এভাবে আমরা লিখতে পারবো। পাশে একটা V2 ছিল, হ্যাঁ। এখানে আমরা লিখে ফেলি P1 V1। এখন ভাই আমাদেরকে একটা শর্টকাট ফর্মুলাকে বানাইতে হবে। তো দেখো, বুদবুদ সবসময় নিচ থেকে উপরে গেলে বড় হয়ে যায়। বুদবুদ সবসময় নিচ থেকে উপরে গেলে কি হয়ে যায়? বড় হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, কত গুণ বড় হয়েছে সেটা আমরা মনে মনে চলো n ধরি আমরা একটা ফর্মুলা বানাবো। ধরি n গুণ আয়তন হয়, মানে আয়তন V2, মানে আগে V2 এর মানটা কত ছিল? আগে V2 এর মানটা হচ্ছে, ধরো মনে মনে V ধরলাম, ঠিক আছে? তাহলে V1 এর মানটা কত হবে বলতো? V1 তো মানে উপরেরটা, এই ভ্যালুটা কত হবে বলতো? এই ভ্যালুটা হবে V এর কত গুণ? n গুণ। ক্লিয়ার? আমি মনে মনে ধরে নিচ্ছি যে তলদেশে যে আয়তনটা সেটাকে মনে মনে V নাম দিলাম, ঠিক আছে? V নাম দিলাম। 2 সেন্টিমিটার পরে বসাবো ভ্যালু। আর উপরে যে ভ্যালুটা সেটাকে আমরা তাহলে কি নাম দিব? n ইন্টু V। কারণ হচ্ছে যে n গুণ হয়ে গেছিল আয়তন, এটা আমি মনে মনে ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে সব ভ্যালুগুলো চলো বসাই দিই। তাহলে P1 V1 এর জায়গায় বসাই দাও n ইন্টু V, ঠিক আছে? আর ওইখানে কি বসাইবা? যে P1 প্লাস H-ρ-G। V2 জায়গায় কি বসাবা? শুধুমাত্র V বসাবা, ঠিক আছে? এখন উভয় পাশ থেকে V কিন্তু কাটাকাটি করা যায়। কাটাকাটি করে ফেললে কি থাকে? n ইন্টু P1, আর ডান পাশে কি থাকে? P1 প্লাস H-ρ-G। তো এই সকল অঙ্কে আলটিমেট টার্গেট কি? H বের করা। এই সকল অঙ্কে আলটিমেট টার্গেট H বের করা। তাহলে H-ρ-G সমান সমান n P1 মাইনাস P1, ঠিক আছে? বা H সমান সমান P1 যদি তুমি কমন দাও, হ্যাঁ, যদি তুমি P1 কমন দাও তাহলে কি পাও? n-1 পাও, আর নিচে কি পাও? ρ-G পাও, ঠিক আছে? তো এখন এই P1 হচ্ছে যে পরিমাণ চাপ প্রয়োগ করতেছে। এখন সাধারণত মানে তোমার বায়ু যদি স্যারে যদি বলে দেয় যে যে হচ্ছে 10⁵ প্যাসকেল চাপ প্রয়োগ করতেছে, চাপ প্রয়োগ যদি করে, যদি 10⁵ প্যাসকেল চাপ প্রয়োগ করে, তখন তুমি কি হবে বলো তো? তখন P1 এর মান কত হবে? 10⁵। আর পানির রো এর মান কত? 1000। পানির রো এর মান 1000, জি এর মান কত? 9.8। আর হচ্ছে n এর মান সারে দিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে n-1, তাহলে H সমান সমান এত। ক্লিয়ার? এখন এই ভ্যালুটা তোমরা ক্যালকুলেটরে বসাও। এই পুরো ভ্যালুটা ক্যালকুলেটরে বসা আমাকে জানাও কত আসে। 10 চ্যাপ্টার উপর কি আগে ক্লাস হয়েছে? না ভাইয়া, 10 চ্যাপ্টার উপর আগে ক্লাস হয় নাই। তোমরা আগে আমাকে জানাও এই ভ্যালুটা কত আসে, এই ভ্যালুটা কত আসে। এটা আমি আগে বেসিক শিখাচ্ছি, আমি এখনো এই প্রবলেমের সলভে আমি এখনো যাই নাই। এটা আমি আগে তোমাদেরকে বেসিক শিখাচ্ছি, ঠিক আছে? সো সবচেয়ে ভালো হয় আমি যদি জিনিসটাকে আলাদা একটা পেজে রাখি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে মনে হয় সবচেয়ে সুন্দর হবে। এটাকে আমি আলাদা একটা পেজের মধ্যে নিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা বেসিক, এটা ওই ম্যাথের আনসার না, এটা বেসিক। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করছি ভাইয়া, এই উত্তরটা কি হবে? যদি 10⁵ প্রশ্নে দিয়ে দেয় তাহলে উপরে আসতেছে তোমার
মানে আমরা একটা শর্টকাট ফর্মুলা বানাবো, 10^5 ডিভাইডেড বাই 1000 গুণন 9.8। আমার আসতেছে হচ্ছে 10.204, তুমি শুধু 10.2 লিখতে পারো, তাহলে আমার আসতেছে 10.2। হ্যাঁ, আর পাশে কি থাকতেছে n-1। এই হচ্ছে আমাদের সেই সুপার শর্টকাট। তোমাদেরকে ভাই পরীক্ষার হলে এত টাইম নেই, পরীক্ষার হলে এইটা দিয়ে ম্যাথ করে ফেলবা ডাইরেক্ট। যদি যদি চাপের কথা স্যারে 10^5 বলে দেয়, যদি চাপ 10^5 বলে দেয়, এখন চাপ কিন্তু আসলে 10^5 ব্যাপারটা আসলে তা না। চাপের অরিজিনাল মানে যদি তুমি বলো যে এক বায়ুমণ্ডলীয় চাপ, সাধারণত প্রশ্নে কিছু না বলে দিলে এক বায়ুমণ্ডলীয় চাপ ধরতে হয়। প্রশ্নে কিছু না দিলে, প্রশ্নে কিছু না দিলে কি ধরতে হয় জানো? 1 atm, 1 atm ধরতে হয়। 1 atm মানে কি 101325, ঠিক আছে? তো তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এই ভ্যালু, তখন শর্টকাটটা চেঞ্জ হয়ে যাবে। কেমনে চেঞ্জ হবে দেখো, আগে মানে এটা তো 5 লিখছিলাম, হ্যাঁ, বা এটাকে তুমি কনভার্ট করতে পারো 1.01325 ইনটু 10^5। মানে আগে ছিল শুধু 10^5, আর এখন হবে এই ছোট্ট একটু জিনিসটা গুণ হয়ে যাবে, তো একটু চেঞ্জ হয়ে যাবে। সো এখন হবে কত? 101325। এই যে 10^5 এর জায়গায় 101325 লিখবা। আর নিচে কি লিখবা ভাইয়া? নিচে লিখবা হচ্ছে 1000, এই যে এটা 1000 গুণন 9.8, আর পাশে কি থাকবে? n-1। এটা এখন ক্যালকুলেটরে বসাও, এটা এখন ক্যালকুলেটরে বসাও, দেখো এটা কত আসে। 101325, এটা ক্যালকুলেটর বসালে আসবে 10.34, এটা আসবে 10.34, ঠিক আছে? n-1। এইটাও একটা সুপার শর্টকাট, কিন্তু এখন কাহিনী হলো গিয়া দুইটা কিন্তু দুই কেসের জন্য। হ্যাঁ, এইটা হইতাছে গিয়ে যখন প্রশ্নে কিছু বলা থাকবে না, যখন প্রশ্নে কি চাপ দেয়া থাকবে না, তখন আমরা কি করি? তখন আমরা বাই ডিফল্ট 1 atm ধরে নিই, 1 atm ধরে তখন আমরা এই সূত্রটা আমরা পাই, মানে 10.34 ধরে আমরা করি। আর এটা হচ্ছে 10^5 ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার এইটাই দিয়ে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যারে 10^5 দিয়ে দেয় প্রশ্নে। সো এই জন্য এটাও শিখে রাখো। সো এগুলা কিন্তু অবজেক্টিভের জন্য তোমার খুবই কাজে লাগবে। যদি স্যারে 10^5 বলে, অঙ্কই করবা না, এগুলা সব বাদ, এগুলা সব বাদ। যদি স্যারে 10/5 বলে দেয়, অঙ্কই করবা না, ডাইরেক্ট 10.2 লিখবা, ঠিক আছে? আর যদি স্যারে যদি কিছু না বলে দেয় প্রশ্নে, অথবা যদি এক বায়ুমণ্ডলীয় চাপ বলে দেয়, তখন অঙ্ক করবা না, না করে 10.34 লিখবা ইন্টু n-1। এখন তোমার প্রশ্ন, ভাই এন কি? এন প্রশ্নে দিয়ে দিবে তোমার আয়তন যত গুণ হয় সেটাকে এন বলে, আয়তন যত গুণ হয় সেটাকে কি বলে? এন বলে। এখন ধরো আয়তন কত গুণ সেটা স্যারে দিল না, স্যারে বলে দিল যে ব্যাস এত গুণ হয় বা ব্যাসার্ধ এত গুণ হয়, তখন কি করবা? হ্যাঁ, তাহলে তখন জন্য লিখে দিই ব্যাস অবলিক ব্যাসার্ধ, ব্যাস অবলিক ব্যাসার্ধ এন গুণ হলে, ব্যাস অবলিক ব্যাসার্ধ এন গুণ হলে তখন ফর্মুলা হবে h সমান সমান 10.34 ইন্টু n কিউব মাইনাস 1। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এখানে কিউব আসলো কোথা থেকে? এটার রিজনটা হচ্ছে ওই যে আমরা একটা ফর্মুলা জানি, যে v সমান সমান 4/3 পাই আর কিউব। তার মানে v এর সাথে r এর সম্পর্ক কিরকম? ঘনের সমানুপাতিক, তাই না? ঘনের সমানুপাতিক। তাহলে জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি, যেহেতু তোমার আগে আয়তনকে তুমি n নাম দিছিলা, হ্যাঁ, এবং এখানে n হইতো, এখন তো n না, এখন তো তোমার কি হয়ে যাবে? এই আয়তনটা তোমার কত গুণ হয়ে যাবে? r এর জায়গায় n বসায় দাও, n কিউব হয়ে যাচ্ছে, তো এই জন্য এখানে n কিউব হবে। ক্লিয়ার? সো যদি ব্যাস বলে বা ব্যাসার্ধ বলে একই কথা, কিন্তু ব্যাস ব্যাসার্ধ বললে সেমই, n কিউবই হবে। তখন তুমি এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলবা। সবাইকে কমেন্টে জানাও বুঝছো কিনা। এটা হচ্ছে এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য হ্যাক্স, এমসিকিউ শর্টকাট। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার সব শর্টকাট, এমসিকিউ শর্টকাট। একটু দ্রুত 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 কমেন্টে জানাই ফেলো বুঝছো কিনা, কখন কোনটা অ্যাপ্লাই করবো, অনেক সময় বেঁচে যাবে। আর রিটেনের জন্য তো আসলে এসব ইউজ করা যাবে না, এসব শর্টকাট ইউজ করা যাবে না, পুরো ম্যাথটাই করতে হবে। একটু চালু চালু কমেন্টে জানাও বুঝছো কিনা। একটু চালু চালু কমেন্টে জানাই ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। একটু চালু চালু জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। আচ্ছা, সবাই বলছো যে হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের এই একটা অবজেক্টিভ দেওয়া হয়েছে, এখানে একটা অবজেক্টিভ দেওয়া হয়েছে, এই অবজেক্টিভ আমরা সলভ করব। তো এই অবজেক্টিভে শর্টকাট দিয়ে সলভ করবো, কারণ তো একটা অবজেক্টিভ। তো স্যারের গভীরতা চাইছে এইচ, তো আমরা সবাই এইচ এর ফর্মুলা কিন্তু পাই। এইচ এর ফর্মুলা কি ছিল? যদি প্রশ্নে
যদি প্রশ্নে 10^5 বলে দেয় তাহলে 10.2 হবে, যদি প্রশ্নে কিছু না বলে দেয় তাহলে কিন্তু 10.34 হইতো। বাট এখানে ঝামেলা হইছে, যদি বায়ুমণ্ডলের চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, এই যে এরকম যদি কখনো বলে দেয় যে অত মিটার পানির চাপের সমান হয়, প্রশ্নে যদি বলে দেয় ধরো x মিটার, প্রশ্নে যদি, তাহলে টাইপের নাম কি? টাইপের নাম হচ্ছে x মিটার পানির চাপের সমান হয়, x মিটার পানির চাপের সমান হয় বললে তখন সূত্র কি হবে? তখন সূত্র হবে h সমান সমান x ইন্টু n-1। মানে কাহিনীটা বুঝছো? ওইখানে আমরা মানে এতক্ষণ যে আমরা 10.2 10.34 বলতেছি, এটা আসলে x এর মান। x জিনিসটা কি? x হচ্ছে যত মিটার পানির চাপের সমান, সেটাই হলো x। এখন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে 10.2 হবে না, 10.34 হবে না। কেন হবে না আমি ব্যাখ্যা দিই। কারণ হচ্ছে এখানে 5.5 প্রশ্নে বলে নাই, আবার এক বায়ুমণ্ডলের চাপও বলে নাই, কিন্তু কি দিয়ে দিছে? বলে দিচ্ছে যে 10 মিটার পানির চাপের সমান। তো 10 মিটার পানির চাপ কতটুকু চাপ দেয়? এক্স, এই এক্স এর ভ্যালু হচ্ছে এইটা। ক্লিয়ার? সো এখন আর 10.2 হবে না, জাস্ট শুধু 10 হবে। ঠিক আছে, এবার 10 ইন্টু n-1। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া n এর মান কত? দেখো তোমার আদি আয়তন হচ্ছে 2, পরবর্তী আয়তন হচ্ছে 4, তাহলে তোমার n এর মানটা কত দাঁড়াচ্ছে বলো তো? 4/2, 4/2 করলে কত হয়? 2 হয়। তারপরে n এর মানটা হচ্ছে তোমার 2। ঠিক আছে, n এর মানটা হচ্ছে তোমার 2, তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে হলো গিয়ে 10 মিটার। ক্লিয়ার? সো একটু ভিন্ন ম্যাথ ছিল, বাট আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। এই যে এখানে কোথায়, এই যে এই যে আয়তন নির্ণয়, এই রিলেটেড কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বিগত সালগুলোতে দেখছি 2023 সালে সবচেয়ে বেশি ঝামেলা করছে যশোর বোর্ড। হ্যাঁ, মানে মোটামুটি সব সব জায়গাতেই সবচেয়ে বেশি ঝামেলাওয়ালা প্রশ্ন করছিল যশোর বোর্ড। তো আমরা দেখি এইবারে যশোর বোর্ডে, বাহ তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন দেখবো যে যশোর বোর্ড আসলে 2023 সালে এই চ্যাপ্টার থেকে ঝামেলা করছে কিনা, আমরা সেটা দেখবো। কোন স্থানে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 5 মিটার পর্যন্ত সে যাইতে পারে? মানে সবার তো একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে। আমি চাইলেই তো ইনফাইনাইট পর্যন্ত আমি কাজ করতে পারবো না। তো আমি যদি ধরো আমি একজন ডুবুরি, আমি হচ্ছে পানির নিচে গেলাম, আমি 5 মিটার বেশি যাইতে পারবো না। এটা মিনিং কি? এটা মিনিং হচ্ছে 6 মিটারে গেলে আমি মারা যাবো। ব্যাপারটা হচ্ছে এরকম। 5 মিটার কম যদি হয়, 3 মিটার 4 মিটার হলে কোনো সমস্যা নেই, বাট 5 মিটারের চাইতে যদি বেশি হয়ে যায় তখন একটা সমস্যা ক্রিয়েট হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আরো কিছু ডাটা দিয়ে দিছে। ওই স্থানে পানির উপরিতলে 10^5 প্যাসকেল চাপে বায়ু ভর্তি একটি বেলুনের আয়তন হচ্ছে 10^-3 মিটার কিউব। তার মানে কাহিনী হচ্ছে আমাদের কিন্তু স্যারে ওই যে ভ্যালুটা দিয়ে দিছে, আর এটার জন্য আমরা শর্টকাট জানি। মনে আছে 10^5 থাকলে শর্টকাটটা মনে আছে না সবার? শর্টকাট 10^5 এর জন্য শর্টকাট কি ছিল বলতো ভাইয়া? h সমান সমান 10.2 ইন্টু n-1, এটা আমাদের শর্টকাট ছিল। এখন এটা তো সিকিউ, সিকিউ তো শর্টকাট করা যাবে না, বাট ধরে নাও এটা এমসিকিউ, তাইলে শর্টকাটে করলে কেমনে হবে? এই যে অঙ্ক তো এখানেই শেষ। দেখো আয়তন তোমার আদি আয়তন হচ্ছে 10^-3, হ্যাঁ, আর পরবর্তী আয়তন হচ্ছে 4 ইন্টু 10^-4। তো তুমি ভাগ করে দিবা, তুমি জাস্ট ভাগ করে দিবা, তাইলেই তো হয়ে যাবে। তো ভাগ করে দিলে তুমি একটা n এর মান পাবা, ওই n এর মানটা এখানে বসাই দিবা, h এর মানটা বের হয়ে যাবে। সো এমসিকিউর জন্য এটা জাস্ট 30 সেকেন্ডের একটা ম্যাথ। ক্লিয়ার? এমসিকিউর জন্য জাস্ট 30 সেকেন্ডের একটা ম্যাথ, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে সিকিউর জন্য বিস্তারিত ভাবে করতে হবে। ক্লিয়ার? তো এখন হয়েছে কি, আমরা যদি বিস্তারিত ভাবে আগাই, হ্যাঁ, তো তোমাকে আগে বাংলা লিখে দিতে হবে যে কোনটাকে P1 ধরতেছো কোনটাকে P2 ধরতেছো, বাংলা লিখে দিতে হবে। তো আমরা চলো বাংলা লিখে ফেলি। ঘ নাম্বার, এই গ নাম্বারটা তো খুবই সহজ, এটা গতিশক্তির সূত্র আমি একটু পরে তোমাদেরকে পড়াবো। ইকে সমান সমান ওই F/2 nRT আমি একটু পরে করাবো। আমি এই ঘয়ের জন্য এই সিকিউটা নিচ্ছি। হ্যাঁ, সো ঘ নাম্বারটা করাই। তো স্যার এখানে যত ডাটা দিয়ে দিছে বাংলা লিখে নিতে হবে। ধরি হ্রদের পৃষ্ঠে মানে বুঝো, পৃষ্ঠে মানে উপরে, ঠিক আছে? হ্রদের পৃষ্ঠে চাপকে তুমি মনে মনে P1 ধরবা, এবং P1 এর ভ্যালু স্যারে দিয়ে দিছে 10^5। হ্রদের পৃষ্ঠে আয়তন, সেটাকে তুমি V1 ধরবা, এবং সেই ভ্যালুটা তোমাকে স্যারে দিয়ে দিছে। দেখো তো ওই স্থানে পানির উপরিতল মানে কিন্তু উপরে, এটা মনে রাখবো, উপরিতল মানে কিন্তু উপরে বা পৃষ্ঠে 10^-3 স্যারে দিয়ে দিছে 10^-3। এবার আসো হ্রদের তলদেশে স্যার আয়তন দিয়ে দিচ্ছে 4 ইন্টু 10^-4। হ্যাঁ, 4 ইন্টু 10^-4, এবং হ্রদের তলদেশে যে চাপ সেটাকে আমরা P2 নাম বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দরজাটা খুলে আসি। আচ্ছা ভাই,
এখানে P2 মানে কি ছিল, বাংলা লিখে দিতে হবে, নয়তো স্যারে কিন্তু মার্কেটে দিতে পারে। বাংলা কি লিখবা, যে তলদেশে চাপ, তলদেশে চাপ, এভাবে বাংলা লিখে দিবা, ঠিক আছে, সমান সমান হচ্ছে P2। আচ্ছা, তো এখন আমাদের ফর্মুলা কি ছিল, P1V1 ইজ ইকুয়াল টু P2V2, ঠিক আছে। তো P1V1 হচ্ছে উপরের গুলা, হ্যাঁ, তো ওগুলা যেমনি আছে এমনি রেখে দিতে পারো। P1V1 হচ্ছে উপরের গুলা। তো তুমি তলদেশের P2 ধরছো, উল্টা ধরলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, একই যা মন চায় ধরো, সমস্যা নেই। এখন P2 রে আমরা কি লিখবো, P1 প্লাস H রো জি। কেন ভাই, আমি একটু আগে বুঝাইছি যে তলদেশে দুইটা চাপ পড়ে, একটা হইতেছে পানির চাপ পড়ে আর একটা হচ্ছে বায়ুর চাপ পড়ে। তো বায়ুর চাপ হচ্ছে P1 আর পানির চাপ হচ্ছে H রো জি। হ্যাঁ, আর V2 কিন্তু সব ভ্যালু দেওয়া আছে, তোমার কিন্তু সব ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তোমার বাইর করতে হবে কি, বাইর করতে হবে H এর মান। তাহলে খেয়াল করে দেখো, P1 এর মান হচ্ছে 10⁵, V1 এর মান হচ্ছে 10⁻³ হ্যাঁ, P1 এর মান হচ্ছে 10⁵ প্লাস H এর মান আমরা জানি না, রো এর মান কিন্তু জানি 1000, হ্যাঁ, জি এর মান কিন্তু জানি 9.8। পরে এটার সাথে আমি গুণ করে দিব V2 এর মান কত, 4 × 10⁻⁴, ঠিক আছে। এখন তোমার কাজ কি, কোন এই পাশ থেকে এই পাশে নিয়ে টিয়ে H এর মানটা নিয়ে যাও, নিয়ে যাও, সমস্যা, দাঁড়া, তার আছে, আমার লাগবে না, আমার রুম ঠান্ডা হয়ে গেছে, তুমি নিয়ে আসো। তো এখানে তুমি এপাশ থেকে এপাশে নিয়ে টিয়ে H এর মানটা পেয়ে যাবা, ক্লিয়ার। এখন H এর মানটা তুমি দেখবা যে 5 এর চেয়ে বেশি আসছে কিনা, এখানে মেবি 5 এর চেয়ে বেশি আসার কথা। যশোর বোর্ড 2023 সালটা যদি আমি দেখি, তোমরা এটা নিজের এখন ক্যালকুলেট করো, তাড়াতাড়ি কমেন্টে জানাও, ক্যালকুলেট করে আমাকে বলো, আমি তোমাদের সাথে উত্তর মিলাই। যশোর বোর্ড 2023, তাড়াতাড়ি আমাকে উত্তরটা জানাও। তাড়াতাড়ি উত্তরটা জানাও, আমি তোমাদের সাথে চেক করি। যশোর বোর্ড 2023, যশোর বোর্ড 2023, 15.306, তোমাদের কি এটা আসে? 15.306, ঠিক আছে, উত্তর আসবে 15.306 মিটার। এখন হয়েছে কি, সে তো এত দূর পর্যন্ত যাইতে পারবে না, সে তো যাইতে পারবে শুধুমাত্র 5 মিটার পর্যন্ত, ক্লিয়ার। সো এই H এর মানটা কত হয়ে গেছে, 5 মিটার যদি বেশি হয়ে গেছে, সুতরাং কার্য সম্পাদন করতে পারবে না, সুতরাং কার্য সম্পাদন করতে পারবে না। মানে এখানে কোশ্চেন করছিল যে সে পারবে কিনা, ওই যে নিচের দিকে সে যেতে পারবে কিনা। হ্যাঁ, উত্তর হচ্ছে না, সে পারবে না। একটু কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো যে পুরোপুরি বুঝতে পারছো কিনা। ভাইয়ারা একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। তো চালু কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা, আমরা হচ্ছে সামনের ম্যাথের দিকে আগাবো। হ্যাঁ, তো টাইপ 1, টাইপ 2, টাইপ 3, হ্যাঁ, এগুলো আমাদের ছিল। এখন এগুলোর উপর কিছু ছোট ছোট এমসিকিউ আছে, এগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা। যেমন প্রশ্নে কি বলছে, 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 3 × 10⁻³ প্যাসকেল, এটা পাওয়ার হলে 60°C তাপমাত্রায় চাপটা কত হবে। সো এখানে তোমার টেম্পারেচারের সাথে প্রেসারের সম্পর্ক, ঠিক আছে। সো ভি এখানে ফিক্সড, ভি যদি ফিক্স থাকে, ভি তাহলে পি প্রপোর্শনাল টু টি। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে P2/T1 সমান সমান T2/T1, তাহলে P2 সমান সমান T2/T1 ইন্টু T1। T2 মানে হচ্ছে পরবর্তী তাপমাত্রা কত, 60°C, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করবো 273 যোগ করে, তাহলে কত হবে 333। আর T1 মানে হচ্ছে 0°C, এটাকে আমরা লিখবো 273। আর P1 এর মান কত, 3 × 10⁻³, 3 × 10⁻³। এরপর তোমার কাজ আছে ক্যালকুলেটর নেওয়া, ক্যালকুলেটর বসে দিলাম। হ্যাঁ, এটা খুব ইজি একটা ম্যাথ ছিল। নেক্সট আমরা টাইপ 4 চলে যাচ্ছি। টাইপ 4 এর নামটা কি বলতো ভাইয়া, বর্গমূলীয় গড় বর্গবেগ, পাখি পাকা পেঁপে খায়, এটার মতো। এর জন্য ফর্মুলা আছে CRMS সমান সমান √3RT/m। এখানে একটু সাবধান থাকবা, এই m কিন্তু অবশ্যই কেজি এককে হবে, ঠিক আছে। সবসময় স্যারে গ্রাম এককে দিয়ে দেয়, তোমাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে। ফর্মুলা 2 নম্বর ফর্মুলা হচ্ছে CRMS। RMS এর মিনিং কি ভাইয়া, রুট, m তে হচ্ছে গিয়ে মিন, s তে হচ্ছে কি স্কয়ার, ঠিক আছে। CRMS এর ফর্মুলা কি, √3p/ρ, √3p/ρ। এখানে মনে রাখবা p কোন এককে, অবশ্যই প্যাসকেল এককে, প্যাসকেল এককে, ঠিক আছে। এককগুলো একটু সাবধান থেকো। আচ্ছা, তো আমরা হচ্ছে কিছু ম্যাথ চলো দেখে আসি। n সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটির দ্রুতি যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আরএমএস কত হবে। দেখো আরএমএস এর
কাহিনীটা আসলে কি, মানে আরএমএস তো আমরা শিখলাম, হ্যাঁ আরএমএস আমরা সূত্রও শিখলাম, অ্যাকচুয়াল বেসিকটা কি? অ্যাকচুয়াল বেসিকটা হচ্ছে সি আর এম এস সমান সমান যে ধরো এখানে একটা অণু, এখানে একটা অণু, এখানে অনেকগুলো অণু আছে, এরা দৌড়াদৌড়ি করতেছে। এই অণুর বেগ হচ্ছে C1, এই অণুর বেগ C2, এটা বেগ C3, এক একটা এক এক রকম বেগ, কিন্তু বাট আমাকে তো একটা বেগ ধরে ম্যাথ করতে হবে। তো এটার জন্য টেকনিকটা কি? এটা টেকনিক হচ্ছে রুট মিন স্কোয়ার। তো সবার ডানে কি স্কোয়ার লেখা না? তুমি আগে সবার ডানের কাজটা আগে করবা, মানে C1 কে স্কোয়ার করবা, C2 কে স্কোয়ার করবা, C3 কে স্কোয়ার করবা, সবগুলোকে স্কোয়ার করবা, কইরা সবকটাকে মিন করবা। মিন শব্দের অর্থ গড় করা। তাহলে আমি গড় করবো এগুলোকে, সবগুলোকে আমি কি করবো, এই যে সি এন স্কোয়ার এগুলোকে আমি গড় করবো, এই যে আমি গড় করবো, তারপর আমি কি করবো, এই যে রুট করবো। ঠিক আছে, এই কনসেপ্টটাই তুমি 3 নম্বর সূত্র হিসেবে রাখতে পারো। এই কনসেপ্টটা আমরা এখন অ্যাপ্লাই করব এই ম্যাথের জন্য। প্রশ্নের সাথে বলছে এন সংখ্যক গ্যাসের অণু প্রত্যেকটা দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড করে। তার মানে C1 এর মানটা হচ্ছে গিয়ে 2, মানে প্রথম অণুর বেগটা হচ্ছে 2, দ্বিতীয় অণুর বেগটা হচ্ছে 2, হ্যাঁ তৃতীয় অণুর বেগটা কত 2, এরকম করে চলতে থাকবে। এন্ড কোশ্চেনে তো ভাই কত পর্যন্ত চলবে, এটা হচ্ছে তোমার চলতেই থাকবে, এন সংখ্যক পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এন স্কোয়ার আবার ভুল লিখো না, এটা এন সংখ্যক পর্যন্ত চলবে। ডিভাইডেড বাই কত হবে, তোমার টোটাল কয়টা অণু আছে বলো তো? এন সংখ্যক অণু আছে। অণু কয়টা আছে ভাইয়া? এন সংখ্যক অণু আছে। যখন তুমি গড় করবা ভাগ করতে হবে এন দিয়ে, ঠিক আছে, রুট চিহ্ন দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের সিআরএমএস। এখন কাহিনী হলো 2 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 4 লিখতে পারি। 4 প্লাস 4 প্লাস, হ্যাঁ বা তুমি 2 স্কোয়ারকে 2 স্কোয়ার লিখো, কোনো সমস্যা নেই, এভাবে লিখবা 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এরকম তো চলতেছে। তাহলে 2 স্কোয়ার কত সংখ্যক আছে বলো দেখি? হ্যাঁ, এই যে এখানে একটা 2 স্কোয়ার আছে, এই জন্য আমি 1 লিখবো। এখানে একটা 2 স্কোয়ার আছে, এটা বদলে আমি 1 লিখবো। এখানে একটা 2 স্কোয়ার আছে, এটা বদলে আমি 1 লিখবো। এরকম কত সংখ্যক আছে? এখানে টোটাল n সংখ্যক 2 স্কোয়ার আছে। হ্যাঁ, নিচে আমাদের কত n আছে, এইখানে টোটাল n সংখ্যক 1 আছে, মানে হচ্ছে এই পুরোটার মান হচ্ছে গিয়ে n। ক্লিয়ার? মানে তোমাকে যদি আমি বলি যে তোমার কাছে 10টা এক আছে, তাহলে এগুলো যোগফল কত? 10ই তো হবে, তাই না? এই যে এক এরকম যদি 10টা যদি থাকে, তাহলে উত্তর কত হবে? 10ই তো হবে। তাহলে কাহিনীটা হচ্ছে এরকম যে তোমার 2 স্কোয়ার থাকলো, এই পুরাটার মান হচ্ছে গিয়ে n। ঠিক আছে, আবার নিচে একটা n, n এর সাথে n যদি কাটাকাটি করে ফেলো, 2 স্কোয়ার স্কোয়ার সাথে রুট কাটাকাটি করলো, উত্তর 2 হয়। খুব সুন্দর একটা ম্যাথ না? কমেন্টে জানিয়ে ফেলো, বুঝতে পারছেন? সো আনসারটা হবে 2। আনসারটা হবে 2। এটা এই প্রশ্নটি তোমাদের আসে, তোমরা অনেকে আটকে যাবা। তো দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবা। 5টি অণুর বেগ ছাড়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তো সি আর এম ফর্মুলাটা কি দেখো তো? প্রথমটার বেগ স্কোয়ার, দ্বিতীয়টার বেগ স্কোয়ার, তৃতীয়টার বেগ স্কোয়ার, চতুর্থটার বেগ স্কোয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই এন। এখানে এন এর মান তো আমি জানি 5টা অণু, 5 দিয়ে দিবা। তাহলে এখানে কত শব্দ করে 5 9 করে 14, 14 আর 25 হতেছে গিয়ে তোমার 39 থাকতেছে। হ্যাঁ, 39 ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত 5। এখানে রুট আকারে থেকে যাবে। এখন নাকি আমি ভুল লিখছি, দেখো তো 1 4 তারপর 9 তারপর হচ্ছে গিয়ে তোমার মাঝখানে একটা 16 ছিল। হ্যাঁ, ওটা লিখে ফেলি 16। আচ্ছা, তাহলে টোটাল কত হইলো? 5টা, আমরা থেকে তোমার 14টা। হ্যাঁ, 14টা আর 16 30টা, 30টার প্রতি থেকে 55টা। তাহলে আমার কিন্তু টোটাল এখানে 55টা ভি স্কোয়ার হিসেবে করবা। উপরে 55, নিচে আবার 5, কাটাকাটি করলে 11 হয়। হ্যাঁ, এখন এটাকে আবার রুট করবা, আবার ভি স্কোয়ার কে রুট করলে ভি হয়। তো আনসারটা হবে √11 ভি। তো দ্য কারেক্ট আনসার ইজ √11। √11 থাকবে, ভি কিন্তু গুণ আকারে থাকবে। ওনারা কয়েকটা অপশনে দিচ্ছে ভাগ আকারে এসে, ঠিক আছে, এরকম কিন্তু হবে না। পরের প্রশ্ন, 3টি গ্যাস অণুর বেগ যথাক্রমে এত এত, মূল গড় বেগ কত? তোমরা সব দেখে দিতে পারবা যে সি আর এম এস বেসিক ফর্মুলা কি ভাইয়া? যে প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার প্লাস তৃতীয়টার স্কোয়ার ডিভাইডেড বাই 3টা আছে, তো উপরে রুট করে দিবা, ম্যাথ শেষ। ঠিক আছে, তো এরই মাধ্যমে আমাদের ওইটা শেষ। আমরা এখন নতুন প্রশ্নের দিকে চলে আসবো। তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, একটু দ্রুত ভাইয়ারা কমেন্টে জানাও। একজন বলছে সিকিউ কি শেষ? আরে না, আমি তো মিক্স করে পড়াই, আমি তো হচ্ছে মিক্স করে পড়াই, শুধু আলাদা সিকিউ এরকম ভাবে না। হ্যাঁ, এখন তো আসলে আলাদা আলাদা ক্লাস নেওয়ার সময় নেই। তোমরা একটু চালু চালু জানিয়ে ফেলো পুরোপুরি বুঝছো কিনা। নেক্সট আমরা করব হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝছো কিনা, বা ফার্স্ট পড়ে দিয়েছি কিনা সেটাও বলো। নেক্সট আমরা করব, কই গেল দিনাজপুর বোর্ড? নাই। আমরা এখন এই প্রবলেমটা সলভ করবো। দেখো ভাইয়া, প্রথমত স্যারে কি বলছে দেখো, দিনাজপুর বোর্ড 2023-এ পদার্থবিজ্ঞান গবেষণাগারে একজন শিক্ষার্থী 6.2 × 10⁻⁷ মিটার কিউব আয়তনের
4 গ্রাম অক্সিজেনকে 0.62 মিলি পারদচাপ ও 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে এসটিপি তে রূপান্তর করলো। পরীক্ষা শেষে শিক্ষক মন্তব্য করলেন, গ্যাসের আয়তন ও গড় বর্গবেগের বর্গমূল উভয় হ্রাস পায়, মানে সিআরএমএস এর মান কমে যায়, হ্যাঁ, এবং হচ্ছে আয়তনে ভি এর মানও কমে যায়। এটা স্যারে বলছে, হ্যাঁ। এখন গতে বলছে প্রাথমিক অবস্থায় অক্সিজেন গতিশক্তি কত, গতিশক্তির জন্য আলাদা ফর্মুলা আমি একটু পরে আসতেছি, 3/2 nRT দিয়ে আমরা করে ফেলবো। আর ঘতে কি বলছে, উদ্দীপকের শিক্ষকের মন্তব্য সঠিক ছিল কিনা। তো আমি আসলে মূলত এটা দেখা দিতেছি এই সৃজনশীলের এই ঘয়ের জন্য, ঠিক আছে। আর গতিশক্তির এক লাইনের ম্যাথ, ঠিক আছে। তোমাদের যদি বলো যে ভাই এখনই গতিশক্তি দেখাই দিই, হ্যাঁ, তাহলে একবারে ভালো হয়। গতিশক্তির ফর্মুলা হচ্ছে ই কে সমান সমান F/2 nRT। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া এই এফ জিনিসটা আসলে কি? হ্যাঁ, এফ হইতেছে স্বাধীনতার মাত্রা। এফ কে কি বলা হয় বলতো? স্বাধীনতার মাত্রা। এফ কে কি বলা হয়? স্বাধীনতার মাত্রা। এখন এই স্বাধীনতার মাত্রা এক এক গ্যাসের জন্য এক এক রকম। যদি তোমাকে এক পারমাণবিক গ্যাসের কথা বলা হয়, এক পারমাণবিক এক পারমাণবিক যদি গ্যাসের কথা বলা হয়, তখন এফ এর মানটা হবে 3। কারণ এক পারমাণবিক গ্যাস প্রকাশ করতে মাত্র 3টা কোঅর্ডিনেট লাগে। হ্যাঁ, যদি তোমাকে দ্বি পারমাণবিক গ্যাসের কথা বলা হয়, তখন এফ এর মানটা বসাই দিবা 5। যদি 3 অথবা তার চেয়ে বেশি যদি পারমাণবিক থাকে, তখন এফ এর মানটা বসাই দিবা 6। ঢাকা বোর্ডে এটা দিয়ে আসছিল, হ্যাঁ, মিথেন আসছে, আমি দেখাই দিব না। এই হচ্ছে গ্যাসের গতিশক্তি। এখন আবার আরেকটা ফর্মুলা, এনআরটি সমান সমান কি পিভি না? আমরা তো সবাই জানি। সো তুমি চাইলে এখানে পিভিও বসাই দিতে পারো, এনআরটি এর পিভি তো সেম কথা, ঠিক আছে। সো এটাও একটা। চলো আমরা তাহলে এটা সলভ করে দেখি। তাহলে গ নাম্বারটাই আমরা এভাবে লিখতে পারি। গ নাম্বারটা বলছে গতিশক্তি কত, আমাদের ফর্মুলা সমান হইতেছে ই কে সমান সমান F/2 nRT। এখন দেখো সব ডাটা আছে কিনা। তো বলছে প্রাথমিক অবস্থায়, হ্যাঁ, তো প্রাথমিক অবস্থায় ডাটাগুলো দেখো। এখানে স্যার কিন্তু ভি দিয়ে দিছে। তারপরে কি বলছে, পদার্থবিজ্ঞান গবেষণাগার একজন শিক্ষার্থী এত মিটার কিউব আয়তনের 4 গ্রাম অক্সিজেন, তো এখান থেকে তুমি আরামসে এন বের করে ফেলতে পারবা, হ্যাঁ। এন এর মান তোমার কত হবে বলতো? ডাব্লিউ বাই বড় হাতের এম। ডাব্লিউ মান দিয়ে দিচ্ছে 4, বড় হাতের এম, অক্সিজেন তো 32, তাহলে 4/32 মানে কত? 1/8। সো এন বের হয়ে গেল 0.6 মিটার পারদচাপ। পারদচাপকে তোমাকে আগে প্যাসকেলে কনভার্ট করতে হবে, জানি তুমি পাবো। এখন খেয়াল করে দেখো, তোমার আর কিসের মান দিয়েছে? এত পারদচাপ ও 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে, তো বি জানো, তারপর পি জানো, এত চাপ ও 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে এসটিপি তে রূপান্তর করলো। খেয়াল করো, রূপান্তর যখন করে ফেলছে ওটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন, রূপান্তরের আগে হইতেছে গিয়ে প্রথম কন্ডিশন। আর প্রথম কন্ডিশনে টেম্পারেচার ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? প্রথম কন্ডিশনে টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে সরাসরি যে টি তো তোমার জানা আছে, তো তুমি চাইলে এই সূত্র দাও করতে পারো, তুমি চাইলে 3/2 পিবি দাও করতে পারো, একই কথা ভাই, কোনো সমস্যা নেই। তো আমরা এফ এর মানটা কত, যেহেতু এটা বলে দিচ্ছে এটা একটা কি গ্যাস, অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের জন্য এফ এর মানটা হইতেছে কত? 5। তারপর আমরা লিখবো 5/2। এন এর মানটা কত ভাইয়া? ওই যে আমি বের করে রাখছি 1/8। হ্যাঁ, আর এর মানটা কত? 8.314, তাই না? 8.314। এবং টি এর মান স্যার দিয়ে দিচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে কনভার্ট করলে 300 হয়। হ্যাঁ, এবার ক্যালকুলেটরটা হাতে নাও, সবাই ক্যালকুলেটরটা হাতে নাও, নিয়ে এটা পুরোটা বসায় দাও। 5/2 ইন্টু 1/8 ইন্টু 8.314 ইন্টু 300। আমার এটা আস্তে আস্তে হচ্ছে তোমার 779.4, 779.44 জুল। এটা আমার মিলে গেছে, ঠিক আছে, আমাদের উত্তরটা মিলে গেছে। এবার ঘ নম্বরে আসো, উদ্দীপক শিক্ষকের মন্তব্য ঠিক ছিল কিনা। তো ওই সাহেব উনি কি বলছিলেন? উনি বলছিলেন যে পরীক্ষা শেষে দেখলো আয়তন নাকি কমে যায়। মানে এখানে কন্ডিশন তো দুইটা, একটা হইতেছে এই যে নর্মাল অবস্থা, আর একটা হইতেছে এসটিপি তে। হ্যাঁ, তার মানে আমরা এইভাবে লিখবো, প্রথম অবস্থায়, প্রথম অবস্থায় কি লিখবো? প্রথম অবস্থায়। তো প্রথম অবস্থায় তোমার পি হইতেছে গিয়ে ওই যে 0.62 মিটার পারদচাপ, 0.62 মিটার পারদচাপ। এখন আমরা মিটার পারদচাপকে কিসে কনভার্ট করবো বলো দেখি? আমরা মিলিমিটারে ধরো কনভার্ট করবো, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, মিলিমিটার পারদচাপ, মিলিমিটার পারদচাপ, তাহলে কত আসে? 620 মিলিমিটার পারদচাপ আসে। এখন মিলিমিটার পারদচাপকে আবার প্যাসকেলে কনভার্ট করতে হবে, প্যাসকেল থেকে পরে কেলভিনে। তো কিভাবে কনভার্ট করে? 760 দিয়ে ভাগ করলেই সেটা মিলিমিটার কি হয়ে যায়? অ্যাটমসফিয়ার হয়ে যায়। আগে অ্যাটমসফিয়ার কনভার্ট করতে হবে, পরে প্যাসকেলে। তো এত অ্যাটমসফিয়ার, এবার অ্যাটমসফিয়ার থেকে আমরা প্যাসকেলে কিভাবে কনভার্ট করবো? খুবই সহজ, 101325 দিয়ে গুণ করে দিবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের পুরোটাই করে দিই। তাহলে 620 গুণন 101325 ডিভাইডেড বাই 760, এটা আমার আস্তে আস্তে হচ্ছে গিয়ে ভালো অ্যামাউন্ট 82659.9। হ্যাঁ, এত হচ্ছে কি আমাদের কিসের মান? P1 এর মান। এত হচ্ছে আমাদের প্যাসকেল। আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে গিয়ে তোমার P1 যেহেতু তুমি জানলা, তোমার V1 এর মানও তো জানা থাকা উচিত, তুমি যে দেওয়া আছে V1 সমান সমান হচ্ছে 6.2 ইন্টু 10⁻⁻7 মিটার কিউব। তারপর T1 এর মানও তোমার জানা আছে, 27 সেন্টিগ্রেড মানে 300 কেলভিন।
ঠিক আছে। এখন এগুলো হচ্ছে কি আদি অবস্থা। এখন তোমাকে হচ্ছে পরবর্তী অবস্থা সম্পর্কে জানা লাগবে, বা দ্বিতীয় অবস্থা। দ্বিতীয় অবস্থা সব হচ্ছে এসটিপি তে। দ্বিতীয় অবস্থায় সব কি এসটিপি তে। তো এসটিপি তে তোমার টেম্পারেচার কত, 273 কেলভিন, তাই না? এসটিপি তে তোমার প্রেসার কত, এগুলো সব 2 হবে আর কি, 101325। স্যার বলছে যে আয়তন নাকি কমে যাবে, চেক করতে হবে। সো আয়তন আমরা V2 বের করে দেখবো। হ্যাঁ, আয়তন V2 আমরা বের করে দেখবো, ঠিক আছে। তো চলো বের করে দেখি। আমরা ফর্মুলা কি জানি, P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2। যদি সবাই থাকে তখন এই ফর্মুলা দিয়ে করতে হয়। তাহলে V2 সমান সমান আমরা আরামসে পেয়ে যাচ্ছি, এটা নিচে লিখি আমরা, তাহলে আরামসে V2 বের করে ফেলতে পারবো। V2 সমান সমান P1V1T2 ডিভাইডেড বাই P2T1। তোমার কাছে জাস্ট বসায় দিলে তোমার উত্তরটা আসবে গিয়ে 4.602, 4 পয়েন্ট সময় বাঁচানোর জন্য আমি তাতে লিখে ফেললাম, ইন্টু 10⁻⁷ মিটার কিউব। হ্যাঁ, 4.602 × 10⁻⁷ মিটার কিউব। এখন কোশ্চেন হইতেছে ভিটুর মানটা কি বাড়ছে নাকি কমছে। দেখো ভাইয়া, ভিটুর মানের মধ্যে 10⁻⁷, পাওয়ারটা হচ্ছে 10⁻⁷, আর V1 এর মানের মধ্যে 10⁻⁷। তো পাওয়ার যখন মিলে যায় তখন জাস্ট ভ্যালু দিকে তাকাইতে হয়। তো ভ্যালু আগে ছিল 6.2, এখন হচ্ছে 4.6। তো বুঝাই যাচ্ছে যে V1 এর মানটা V2 এর চাইতে বড়, বা উল্টাভাবে বলা যায় যে ভিটুর মানটা V1 এর চেয়ে ছোট। তো স্যার বলছে যে কমে যায়, উভয় নাকি হ্রাস পায়। এটা সত্য কিনা, তার মানে এই জিনিসটা আমরা সত্য বলে আমরা প্রমাণ পাই গেলাম, ঠিক আছে। এখন একটা জিনিস প্রমাণ পাইলে তো হবে না, আরেকটা জিনিস প্রমাণ করতে বলছে যে গড় বর্গবেগে বর্গমূল হ্রাস পায়, এটাও প্রমাণ করতে হবে, মানে সিআরএমএস। তাহলে প্রথম অবস্থায় সিআরএমএস টা চলো বের করি। প্রথম অবস্থায় সিআরএমএস মানে কি, সিআরএমএস 1 রুট ওভার, আমাদের দুটো সূত্র আছে, একটা রুট ওভার 3RT/m, আর একটা হচ্ছে রুট ওভার 3p/ρ। হ্যাঁ, এখন কথা হলো তুমি কি রো এর মান জানো? এই অঙ্কের জন্য তুমি যে রো দিয়ে যে অঙ্ক করবা, তোমার কি রো এর মান কি জানা আছে? তোমার রো এর মান জানা নাই। সো এটা আনডাউটেডলি কি দিয়ে করতে হবে, রুট ওভার 3RT/m দিয়ে করতে হবে, ঠিক আছে। যখন তুমি প্রথম অবস্থার জন্য করবা তখন তুমি এখানে T1 বসাই দিবা। আবার যখন তুমি দ্বিতীয় অবস্থার জন্য করবা তখন কি করবা, এখানে T2 বসাই দিবা। ক্লিয়ার? আর m এর মান তো তোমরা জানোই যে 16 গ্রাম তো কেজি, 32 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করে নিবা। তো যদি এগুলো ক্যালকুলেটর বসো, আমি উত্তরটা ডিরেক্ট লিখে দিই। ফার্স্ট এরটার জন্য আসবে 483.56, আর পরেরটার জন্য আসবে 461.21। খেয়াল করে দেখো, CRMS 2 এর মানটা কিন্তু CRMS 1 এর চাইতে ছোট। সো এখানেও আমরা বলতে পারি যে এই স্যারে যেটা বলছে এটাও সত্য। সো দুইটাই কিন্তু সত্য বলছে উনি। ক্লিয়ার? সো এরই মাধ্যমে আমাদের এই সৃজনশীলটা শেষ। তোমরা কমেন্টে জানো বুঝতে পারছো কিনা, তোমরা একটু কমেন্টে জানো বুঝতে পারছো কিনা। এই সৃজনশীলটাও আমাদের শেষ হয়ে গেছে। চালু চালু জানিয়ে ফেলো ভাইয়ারা একটু চালু চালু জানিয়ে ফেলো, পুরোপুরি বুঝতে পারছো কিনা। একটু চালু জানাতে হবে, ঠিক আছে। তো আমরা গ্যাসের গতিশক্তি যেহেতু টাইপ 4 শিখে ফেলছি, তো এটার চলো কিছু ম্যাথ করে আসি। 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি 403 জুল। খেয়াল করে দেখো, মোট গতিশক্তি থাকে দিয়ে দিছে। হ্যাঁ, গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করে থাকি। আর তোমার হচ্ছে 3 গ্রাম দিয়ে দিচ্ছে, এখান থেকে এম বের করতে পারবো W/m দিয়ে। ডব্লিউ এর মান হচ্ছে 3, আর নাইট্রোজেনের ক্ষেত্রে 1428, ঠিক আছে, 3/28। আর এখানে তোমার টেম্পারেচার দিয়ে দিচ্ছে, তুমি টেম্পারেচার জানো, কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি 1.5 গুণ হবে। হ্যাঁ, তো মোট গতিশক্তি 1.5 গুণ হবে মানে কি, খেয়াল করে দেখো। আমরা আদি অবস্থা যদি চিন্তা করি, EK1 সমান সমান কত হবে বলো দেখি। EK1 সমান সমান ওই যে F/2 nRT, ঠিক আছে। তো এখানে F মানে হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা, নাইট্রোজেনের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা মান 5। তাহলে তুমি এইভাবে লিখবা যে 5/2, n এর মান হচ্ছে তোমার 3/28, আর এই আর এর মান হচ্ছে 8.314, আর টি এর মানটা হচ্ছে কত, 29 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে আমরা 302 কেলভিন বলতে পারবো। তো এটা পুরোটা ক্যালকুলেটর বসালে কি একটা আনসার পাবা। তো যে মানটা পাইছো এটা কি আদি অবস্থা গতিশক্তি। এখন তোমাকে বলছে যে আদি অবস্থার গতিশক্তির কত গুণ হবে বলো তো, 1.5 গুণ হবে, ঠিক আছে। তার মানে EK2 হবে গিয়ে তোমার এই যে EK1 এর কত গুণ, দেখো EK1 এর 1.5 গুণ, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে একটা ভ্যালু পেয়ে গেলা, তোমার হাতে একটা ভ্যালু আছে। EK2 ফর্মুলা হচ্ছে তোমার 5/2 আগের মতো nRT। তবে এখানে কি বলতেছে, কোন তাপমাত্রায়, এখন টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে তাই না, তোমার গতিশক্তি চেঞ্জ হয়েছে, অবশ্যই টেম্পারেচার চেঞ্জ হবে। তার ফর্মুলা কি, কোন তাপমাত্রায় যেহেতু বলছে, সো nRT2 নাম দিবা, আর এটা নাম দিবা T1 নাম দিবা। হ্যাঁ, আর এই ডাটা তো তোমার জানা আছে, তো ক্যালকুলেটর খালি বসাই দিবা। তাহলে T2 সমান সমান এই ডাটা তোমার জানা আছে ইন্টু 2 ডিভাইডেড বাই এই 5nR, নিচে চলে যাবে 5nR। তুমি n এর মান জানো, আর এর মানও জানো, ক্যালকুলেটর নাও, বসাই দাও, শেষ।
খুবই দারুণ একটা ম্যাথ, ঠিক আছে। এগুলো কিন্তু সিকিউতেও দিয়ে দিতে পারে, এটা আমি এমসিকিউর জন্য দেখাইছি, বাট সিকিউতে দিয়ে দিতে পারে। এসটিপিতে 2 মোল আদর্শ গ্যাসের গতিপ্রস্থি কত। এখন দেখো এখানে কাহিনী হইতেছে আদর্শ গ্যাস বলে দিছে, কি গ্যাস, গ্যাসের নাম কি সেটা বলে নাই। যদি কখনো নাম না বলে টলে দেয় তখনও তুমি কি করবা, 5/2 ধরে নিবা। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম অঙ্কগুলোতে হয় কি অপশনে 5/2 দিয়ে করে মেলে না। হ্যাঁ, তো তখন সেই ক্ষেত্রে তুমি 3/2 দিয়ে করবা। যদি দেখো 5/2 দিয়ে মিলতেছে না, তখন 3/2 দিয়ে করবা। হ্যাঁ, আগে থেকেই এই 3/2 দিয়ে না করলাটাই বেটার, ঠিক আছে। তো আগে 5/2 করে দেখবো অপশনে মিলে কিনা, না মিললে তখন 3/2 দিয়ে করবা। হ্যাঁ, 3/2 এনআরটি। ওকে, এখন তোমাদের স্যাররা কেন জানি 3/2টা বেশি পছন্দ করে। আচ্ছা, যদি এগুলো নিয়ম আছে কখন 3 কখন 5 হয়, বাট এত কিছু ফলো করে না স্যাররা। যাই হোক, তার মানে তুমি কি করবা, 3/2, এন এর মানটা হচ্ছে 2, আর এর মান হচ্ছে 8.314, এবং টেম্পারেচারটা কত, এসটিপিটা কত, 273 কেলভিন। সো তুমি এখানে বসাই দিবা, শেষ। ঠিক আছে, পরের প্রশ্ন। অর্থাৎ আমরা এখন একটা সিকিউতে চলে আসছি। ঢাকা বোর্ড 2023 সালের গ্রীষ্মের কোন একদিন প্রচন্ড তাপদাহী মিমি এবং তার সহপাঠী পরীক্ষাগারে একটি সিলিন্ডারে 1000 গ্রাম মিথেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল, যার আণবিক ভর হচ্ছে 16 গ্রাম পার মোল। আবহাওয়ার এই অবস্থার প্রেক্ষিতে শিক্ষক ছাত্রছাত্রীদের বললেন, কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 70% পার হয়ে গেলেই তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ওই স্থানে শিশিরাঙ্ক সারে দিয়ে দিছে। হ্যাঁ, বায়ুর তাপমাত্রা দিয়ে দিছে 12 ডিগ্রি, 13 ডিগ্রি, 20 ডিগ্রি, 21 ডিগ্রির জন্য জলীয় বাষ্প 4 দিয়ে দিছে। হ্যাঁ, তো গ নাম্বার বলছে সিলিন্ডার রক্ষিত মিথেন গ্যাসের গতিশক্তি কত। তো দেখো ভাইয়া, গতিশক্তি ফর্মুলা আমি একটু আগে শিখাইছি। ই কে সমান সমান কত, F/2 nRT। তাহলে আমরা গ নাম্বারটা লিখে ফেলি। ই কে সমান সমান F/2 nRT। এফ এর মান কত বলো দেখি ভাইয়া, এটা কোন গ্যাস? এটা হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাসের সংকেত কি, CH4। এখন এখানে CH4 মানে কি, তোমার এখানে পরমাণু আছে টোটাল 5টা। তো এখানে 3-এর অধিক হয়ে গেছে, 3-এর অধিক হয়ে গেলে এফ এর মান 6 হয়। তো 6/2 nRT। এখন তোমার সব ডাটা কি জানা আছে? দেখো 1000 গ্রাম মিথেন, তো 1000 গ্রাম মিথেন মানে কি, বা এটাকে আমরা 3 nRT বলতে পারি। এখন সব ডাটা গুলো বসায় দাও। হ্যাঁ, তো 3 ইন্টু এন এর মান হচ্ছে W/M। তো W এর মান হচ্ছে কি 1000। হ্যাঁ, আর এন এর মান, আর হচ্ছে তোমার এম এর মান মিথেনের জন্য দিয়ে দিচ্ছে 16। হ্যাঁ, 16। তারপরে আর এর মান কত, 8.314। আর টেম্পারেচার কিন্তু স্যার দিয়ে দিছে, দেখো তো টেম্পারেচার গ্রীষ্মের কোন একদিনে প্রচন্ড তাপদাহে নিম্নতার সহপাঠী পরীক্ষাগারে একটি সিলিন্ডার 1000 গ্রাম মিথেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল, আণবিক ভর এত। আবহাওয়ার এই অবস্থার প্রেক্ষিতে শিক্ষক ছাত্রীদের বললেন, কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা বায়ু তাপমাত্রা, এটাই তার টেম্পারেচার। ঠিক আছে, বায়ু টেম্পারেচারটাই। তাহলে 373-এর সাথে তুমি কি কাজ করবা, 373 যোগ 20.6 লিখবা। লিখলে যা মানটা পাবা সেইটাই হচ্ছে গিয়ে সেই কাঙ্ক্ষিত গতিশক্তি। এরই মাধ্যমে আমাদের গ নাম্বারটা শেষ। এবার ঘ নাম্বারটা ভিন্ন টাইপ, এটা গতিশক্তি টাইপের আন্ডারে না। ওই টাইপটা হইলে কিন্তু তোমাদের পুরো একটা জিনিস মনে রাখবা, তোমাদের শিওর সঠিক ঘ নাম্বারটা কিন্তু শিওর আসে। শিওর এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসে কয়েকটা বোর্ডে, মানে সাধারণ, মানে একটা তো কনফার্ম আসবে, কয়েকটা বোর্ডে আমি 2টা সিকিউ আসতেছি। যেমন যশোর বোর্ডে 2টা আসছে, কুমিল্লা আসছে, কিনা কয়েক, মানে 9টা বোর্ডের মধ্যে 2-3টা বোর্ডে 2টা করে আসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, তো আমি হচ্ছে বলতে পারো ভাই আপনি ঘ নাম্বারটা কি করাবেন না, আমি করাবো, একটু পরে করাবো, কারণ হচ্ছে এটা সবার লাস্টের টপিক। আমাদের আজকে ক্লাসের সবচেয়ে লাস্টের টপিক হচ্ছে ঘ নাম্বারটা। হ্যাঁ, যে শিশিরাঙ্ক নির্ণয়, তারপর হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, এটা আমরা আজকে ক্লাসে সবার লাস্টে পড়বো। হ্যাঁ, তো এরপর হচ্ছে টাইপ 5 অনুর সংখ্যা রিলেটেড। এটা আসলে পুরো কেমিস্ট্রি। অনুর সংখ্যা related মানে কি, এন সমান সমান সবাই জানি W/M সমান সমান V/22.4 সমান সমান N/N/A। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। এখানে এই এনটাই হচ্ছে আমাদের অনুর সংখ্যা। ঠিক আছে, আসলে আহামরি কোনো টাইপই না। যে ম্যাথের দিকে তাকাও, এটা পুরোটা কেমিস্ট্রি। হ্যাঁ, যে এখানে কার্বন গ্যাস বলে দিচ্ছে, সংখ্যা বলে দিচ্ছে। ঠিক আছে, তো বসে কত পরিমাণ, তার মানে ডাব্লিউ মান চাইছে। সবাই জানি N = W বাই বড় হাতের M সমান সমান V/22.4 সমান সমান N/M/A। তো স্যারে তাহলে এইটার এটা নিয়ে অঙ্ক করতে বলতেছে। তো আমি কেমনে বুঝলাম, কারণ হচ্ছে অনুর কথা বলছে, তো অবশ্যই এন বের করবো। সো N/NA সমান সমান কত হবে, W/M। ঠিক আছে, তো আমরা তাহলে এখান থেকে বলতে পারি N সমান সমান হবে W/NA/M। ডাব্লিউ এর মানটা কত, ডাব্লিউ তো আমরা বেরই করবো, তাই না? তাহলে লিখে ফেলি ডাব্লিউ সমান সমান N/M/NA। তো এন এর মানটা কত দেখো, 3.01 ইন্টু 10⁻23। এম এর মানটা কত, এম হচ্ছে আণবিক ভর, তো কার্বন ডাইঅক্সাইড কত তোমার 44 আসে, এবং হচ্ছে এন অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, তো 6.02 ইন্টু 10⁻23। তাহলে এটা কাটাকাটি, এটা কাটাকাটি, এখানে 1 থাকে, এখানে 2 থাকে, উপরে 44 আর নিচে 2, মানে 22 আসে। ঠিক আছে, তো আমার উত্তরটা কত হবে, 22 হবে। 22 কি গ্রাম, 22 কিন্তু গ্রাম। আচ্ছা,
পরের প্রশ্ন, আদর্শ তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের একক আয়তন অনুসরণ কত? দেখো, আদর্শ তাপমাত্রা ও চাপে, হ্যাঁ, এসটিপি তে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এক মোল গ্যাসের আয়তনে অনুসংখ্যা কত? তো আমরা জানি এক মোল গ্যাসে একক পরমাণু থাকে, ঠিক আছে, এক মোল গ্যাসের একক আয়তনে, আচ্ছা একক আয়তনে খেয়াল করে দেখো, আমাদের আয়তন কত একক। এখন নর্মালি একক আয়তন আমরা জানি আয়তন বললে আমরা 22.4 লিটার করে থাকি, ঠিক আছে। তো 22.4 লিটার জন্য এত, একের জন্য এত, এরকম হবে, মানে ঐকিকনমি করে ফেলতে পারো যে 22.4 লিটারের জন্য অ্যাভোগাড্রো সংখ্যক থাকে 6.023 ইন্টু 10⁻23 থাকে, তাহলে 1 লিটারের জন্য কত হয় ভাগ করে দিলে পাবা, সেটাই উত্তর, এভাবে দিতে পারো। আচ্ছা, টাইপ সি মিক্স টাইপ এবং আদর্শ গ্যাসের সূত্র বলে, শুধু একটা সূত্র আছে তোমরা সবাই জানো, যেমন হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলা দিয়ে করতে পারো। আবার P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2, হ্যাঁ, এগুলোর সাথে কিছু ছোট দিতে পারে, আগের সব কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করে। যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ দিয়ে দিছে 91 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ করতে পারে, নর্মাল ম্যাথ। এটা নর্মাল ম্যাথ, ওই যে তোমার টি এর সাথে পি এর সম্পর্ক, যেটা আমরা অলরেডি পড়ছি, হ্যাঁ, এটা চার্লসের সূত্র। তারপরে হচ্ছে সিআরএমএস, যেমন হচ্ছে তোমার কোন আদর্শ গ্যাসের টেম্পারেচার 120 কেলভিন থেকে তুমি 480 কেলভিন বানাইলা, মানে এটা T1 এটা T2 উন্নীত করা হলে, তো 120 কেলভিনের সিআরএমএস যদি, এটা সিআরএমএস 1, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার সিআরএমএস 2 সারে বের করতে বলছে। তো আমরা সবাই ফর্মুলা জানি যে সিআরএমএস প্রপোর্শনাল টু কি হবে, √T, হ্যাঁ, বা আমরা C1 C2 লিখলে শত সুন্দর হয়, তাহলে C2/C1 সমান সমান √T2/T1। তো সাড়ে T2 এর মান দিয়ে দিছে কত, 480, T1 এর মান দিয়ে দিছে 120, তাহলে এটা কত 4 হয়, হ্যাঁ, রুট করে ফেললে 2 হয়, তার মানে উত্তর কত হবে 2 গুণ হবে। তো এখানে ভ্যালুটা ভি দিয়ে দিছে, তাহলে উত্তর কত হবে 2V হবে। সো C2 সমান সমান 2V, C2 সমান সমান 2V। এখানে নতুন আসলে কিছুই নাই, আগের গুলো কি রিভিশন টাইপের বলতে পারো, হ্যাঁ, গতিশক্তি ইকে সমান সমান 3/2 nRT। তারপরে হচ্ছে এটার এত গুণ হবে, সিআরএমএস এত গুণ, এটা সিআরএমএস এর মান, এটা নতুন কোনো টাইপ না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে হ্রদের গভীরতার ম্যাথ। তারপরে এটা হচ্ছে সিআরএমএস কত গুণ বৃদ্ধি পাবে এই ম্যাথ। তারপরে হচ্ছে স্থির তাপমাত্রা, দেখো টেম্পারেচার যদি ফিক্স থাকে আমরা বলতে পারি অবভিয়াসলি সেটা বয়লের সূত্র মানবে, P1V1 ইকুয়াল টু কত হবে, P2V2 হবে, সূত্রটা বসাই দিবা, ম্যাথ শেষ। তারপরে প্রশ্ন, হ্রদের গভীরতা স্যারে দিয়ে দিছে, হ্যাঁ, এটা চলো আমরা একটু করি। এর গভীরতার বেসিক ফর্মুলা আমরা শর্টকাট শিখছিলাম, x সমান সমান 10.2 ইন্টু n1। তো আগে হুটাট লিখবা না, আমি তো দেখছি যে চাপটা দিয়ে দিছি 10⁵, এর জন্য আমি 10.2 লিখছি। আর n মানে কি ছিল, আমার আয়তন যত গুণ হয়, এখানে বলে দিছে যে আয়তন x গুণ হয়, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো 10.2 ইন্টু x-1, তাহলে x এর মান স্যারে বের করতে বসে 40.82 স্যারে দিয়ে দিছে, হ্যাঁ। আচ্ছা, এটা হইতেছে গিয়ে তোমার, খেয়াল করে দেখো, একটি আয়তন x গুণ হয়, তাহলে এইটা x না, এটা হবে h, এটা তো আমাদের কি হবে গভীরতা। গভীরতা ছাড়া দিয়ে দিয়েছে 40.82, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি x-1 সমান সমান 40.82 ডিভাইড বাই 10.2, এটা 4 এর মতো হয়, ঠিক আছে। তাহলে x-1 সমান সমান 4, অতএব x এর মান আসতে 5, তাহলে উত্তরটা কত হবে 5 হবে। এরকম সুন্দর সুন্দর ম্যাথ তোমরা দিয়ে দিতে পারে। তারপর প্রশ্ন, একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা এত থেকে তুমি এত করলে, হ্যাঁ, তার মানে তুমি T1 জানো, T2 জানো, হ্যাঁ, চাপ কত শতাংশ বাড়বে, সহজ প্রশ্ন। আমরা জানি পি এর সাথে ভি এর সম্পর্কটা, এই পি এর সাথে টি এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। তার মানে T2/P1 সমান সমান কত হবে, T2/T1, ঠিক আছে। এখন চাপ কত শতাংশ বাড়বে শব্দটা অর্থ হচ্ছে P2 - P1 ডিভাইডেড বাই P1, হ্যাঁ, ইন্টু 100%, এই ভ্যালুটা কত। আগে তোমাকে এই জিনিসটা কি করতে হবে, বাড়বে কতটুকু বাড়বে, দেখো তুমি টেম্পারেচার বাড়াইছো, অবভিয়াসলি তোমার চাপও বাড়বে, তার মানে P2 মানটা P1 এর চেয়ে বড় হবে, এই জন্য উপরে P2 - P1 কতটুকু বাড়ছে সেটা আমি উপরে লিখলাম, হ্যাঁ। এখন শতাংশ যখনই বলে দিবে তখন কিছু একটা কিছু সাপেক্ষে শতাংশ করতে হয়, কার সাপেক্ষে হবে, আদি অবস্থার সাপেক্ষে, এই জন্য নিচে হবে P1। সো এটা তোমাকে বের করতে হবে, তাহলে P2 - P1 তোমার লাগবে, ঠিক আছে, ডিভাইড বাই পি তোমার লাগবে। এটা কেমনে সম্ভব, এটাকে বিয়োজন করলে হয়ে যায়, এটাকে তুমি কি করবা, বিয়োজন করবা, উভয় পক্ষকে 1 দিয়ে বিয়োগ করবা, দ্যাটস ইট। এরকম টাইপের যত ম্যাথ দেখবা যে কত শতাংশ বাড়ছে কমছে, সেগুলো কি করবা, উভয় পক্ষে বিয়োগ করে দেবে, তাহলে উপরে তোমার কত আসবে, P2 - P1 ডিভাইড বাই P1, আর এখানে উপরে কত আসবে, T2 - T1 ডিভাইড বাই T1। দেখুন সব ডাটা তোমার দেওয়া আছে, খালি বসায় দিবা। T2 এর মান হচ্ছে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে আমরা 373 কেলভিন বলতে পারি, আর T1 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে আমরা 303 কেলভিন বলতে পারি, হ্যাঁ। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 303। তো এটা তোমার ক্যালকুলেটর বসাইলে যে উত্তরটা পাবা, এটাকে 100% গুণ করে দিলেই সঠিক উত্তরটা পেয়ে যাবা। ক্লিয়ার? আচ্ছা, একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলি যে পুরোপুরি বুঝছো কিনা। আমরা হচ্ছে সো এটা তোমরা ইজিলি বলতে পারবা, তো এগুলা হচ্ছে SW হিসেবে দিয়ে দিলাম, হ্যাঁ, এগুলো এটা SW হিসেবে থাকবে, হ্যাঁ।
এখন হচ্ছে আমরা কি করব, আরেকটা সিকিউ চলে আসবো। সেই সিকিউটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে আসা, যে স্বাভাবিক তাপমাত্রা চাপে, মানে এখানে কিন্তু আদর্শ তাপমাত্রা চাপে বলা নাই, স্বাভাবিক তাপমাত্রা চাপে বলছে। তো এখানে 25°C হবে। স্বাভাবিক তাপমাত্রা চাপে একটি খোলা লিটার ফ্লাস্কের মধ্যে 1.32 × 10⁻³ কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে। 90°C তাপমাত্রায় গরম পানি দ্বারা ফ্লাস্কটি অর্ধপূর্ণ করা হলে গ্যাস পানির সাথে তাপীয় অবস্থায় থাকে। তো গ নাম্বারে স্যারে বলছে যে পানির তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর গতিশক্তি কত। দেখো ভাইয়া, গতিশক্তির বেসিক ফর্মুলা আমরা সবাই জানি, ইকে সমান সমান F/2NRT। তো যেহেতু এখানে বলে দিচ্ছে এটা একটা নাইট্রোজেন গ্যাস, তো এফ এর মান হবে তোমার 5, 5/2। এন মানে হইতেছে কি মোল সংখ্যা, মোল সংখ্যা কি বের করতে পারবা? দেখো তো অবশ্যই পারবা। এখানে স্যার বলে দিছে, এই যে ভরটা বলে দিছে ডাব্লিউ 1.32 × 10⁻³ কেজি, যেটাকে যদি গ্রামে কনভার্ট করো 1.32 হয়, সো ডাব্লিউ এর মান হবে 1.32, ঠিক আছে। আর বড় হাতের এম, আমরা জানি N = W/M, তো এম এর মানটা কত হবে নাইট্রোজেন গ্যাসের জন্য 28 হয়, ঠিক আছে। এবার টেম্পারেচারে আসো, তো টেম্পারেচারটা এখানে কিন্তু স্বাভাবিক তাপমাত্রা বলেছে, স্বাভাবিক তাপমাত্রার জন্য 25°C হয়, শূন্য না। 25°C কেলভিনে কনভার্ট করলে 298 হয়। তাহলে এখন তুমি এটা ক্যালকুলেটরে বসালে সঠিক উত্তরটা পেয়ে যাবে। ওকে, তো এর মাধ্যমে গ নাম্বারটা শেষ। আর ঘতে কি বলছে, গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে না, উক্তিটি যথার্থতা যাচাই করো। এটা গ্যাস ধারণ করতে পারবে কিনা এটার জন্য ওই লাইনটা পড়া লাগবে, যে 90°C, মানে আগে ছিল 25°C, তো তুমি ওটা গরম করে ফেললা, গরম করে 90°C বানাইলা। তো 90°C তাপমাত্রায় গরম পানি দ্বারা ফ্লাস্কটি অর্ধপূর্ণ করা হলে, মানে ফ্লাস্ক যতটুকু ছিল অর্ধেক তুমি পূর্ণ করছো, ঠিক আছে। হ্যাঁ, আগে কি ছিল, আগে ছিল একটা খোলা লিটার ফ্লাস্ক, আগে খোলা ছিল। তো তুমি অর্ধপূর্ণ করা হলে গ্যাস পানির সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, ওনারা বলতেছে যে তাপীয় সাম্যাবস্থায় থাকে। আর এখানে কি বলছে, গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে না, উক্তির যথাযথ যাচাই করো। মানে কি, আগে হচ্ছে কি রকম ছিল দেখো তো। আগে একটা খোলা লিটার ফ্লাস্ক ছিল, ওইখানে কিছু পরিমাণ গ্যাস ছিল, গ্যাসের পরিমাণটা তুমি ডাব্লিউ মানটা তুমি জানো, বা তুমি এখান থেকে চাইলে ভির মানও বের করতে পারো। হ্যাঁ, তো যখনই টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে তখনই তোমার ভিউ চেঞ্জ হয়ে যাবে, তাই না? ভিউ অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আগে তোমার যে পরিমাণ আয়তন ছিল, টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যাবে, আয়তন চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি ভি প্রপোর্শন টু টি, তো তোমরা এমন করে ভি প্রপোর্শন টি দিয়ে করে ফেলতে পারো, যে তোমার টেম্পারেচারটা বাড়ছে, সো ভলিউমটা বেড়ে যাবে। তো ভলিউম যদি বেড়ে যায় তাহলে তোমার তো ওই ওই পাত্রটা তো পুরোটা ধারণ করতে পারবে না। ক্লিয়ার? সো এটা ছোট্ট একটা ম্যাথ, এটা জাস্ট বাংলা লাইনগুলো একটু লিখে দিবা সুন্দর করে। এখন আমরা আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপটা, যেটা প্রশ্ন পাস, যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলেই এরকম প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা হয়তো একটু বেসিক জেনে আসি। টপিকটা কি? টপিকটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের তথ্যাবলী। এগুলো আসলে মেইন বুক না, এটা একটা অ্যাডমিশনের বই থেকে আমি নিয়েছি, সব শর্টকাটে এক পেজের মধ্যে সব আছে। এর জন্য প্রথমত তোমাকে কিন্তু কিছু শিখতে হবে। তো কিছু প্রশ্ন ফাঁস করে দিই। এটা হচ্ছে এই যে পার্থক্য, সম্পৃক্ত এবং অসম্পৃক্তের মধ্যে পার্থক্য, এটা পড়বাই ম্যাক্সিমাম অনেকগুলো বোর্ডে কিন্তু এটা আসছে। তারপরে দেখো, সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য অনেক সময় পরীক্ষা আসে, এটা বৈশিষ্ট্য মনে রাখা ঠিক আছে। ছায়দা বসকে মেনে চলে না। ছায়দা মানে কি, সম্পৃক্ত বাষ্প। বসকে মানে কি, বয়েলের সূত্র। মেনে চলে না মানে মেনে চলে না। তো আমরা তাহলে এটা বলতে পারি যে বসকে মেনে চলে না মানে কি, বয়েলের সূত্র মেনে চলে না। সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না। আচ্ছা, কোন বাষ্প বয়েলের সূত্র মানে না, এই ব্যাপারে সো আর কোনো কনফিউজ হবে না, ঠিক আছে। কোন বাষ্প বয়েলের সূত্র মানে না, সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মানে না। এখন তোমার আগে জানাবো ভাই সম্পৃক্ত বাষ্পটা কি। দেখো ভাইয়া, তোমাদেরকে আমি বাচ্চাদের মধ্যে করে বুঝাই। ধরো তোমার কাছে একটা গ্লাস আছে, ওইখানে তোমার হচ্ছে তুমি একটা শরবত গুলবা, তো তুমি হচ্ছে লবণ দিয়ে গুলাইলা, হ্যাঁ, বা তুমি ধরো চিনি দিয়ে গুলাইলা। তো তুমি চিনি দিচ্ছ, গুলাইতেছো, গুলতেছে, চিনি দিচ্ছ, গুলাইতেছে। বাট আমার কোশ্চেন হইতেছে, এটা কি তুমি যত ইচ্ছা গুলতে পারবা? উত্তরটা হচ্ছে না। তোমার একটা সময় এসে কি হয়ে যাবে, সেটা তলানি পড়ে যাবে, তখন সেটা তলানি হিসেবে থেকে যাবে। সো এই জিনিসটাকে আমরা সম্পৃক্ত বলে থাকি। যখন সে লিমিট অতিক্রম হয়ে যায়, যখন সে আর নিতে পারে না, তখন সেই অবস্থাটাকে আমরা সম্পৃক্ত অবস্থা বলে থাকি, ঠিক আছে। যখন কোনো কিছু লিমিট অতিক্রম হয়ে যায় সেটাকে সম্পৃক্ত বলে, আর লিমিট অতিক্রম হওয়ার আগের অবস্থাটাকে সেটাকে আমরা অসম্পৃক্ত বলবো। তো এখানে কাহিনীটা এইটাই, যে যখন কোনো একটা বাষ্প লিমিট অতিক্রম হয়ে যায়, যে বাষ্প এতটুকু ধারণ করতে পারে, তার যদি বেশি যদি এসে পড়ে, তখন সেই আর বয়েলের সূত্র মানবে না। এবার আসো সম্পৃক্ত বাষ্পের উপর এই যে তোমার তাপমাত্রা, আয়তন এবং তলের প্রভাব, এগুলো তোমরা বাসায় বা রিডিং দিয়ে নিবা। এগুলো কিন্তু ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর হচ্ছে পরীক্ষা আসতে পারে বাষ্প এবং গ্যাসের মধ্যে পার্থক্য কি, এগুলো একবার রিডিং দিয়ে দিবা। আমি তো এগুলো স্লাইডে সব দিয়ে দিচ্ছি।
এগুলো বাসায় একবার রিডিং দিয়ে দিবা। এটা ছাড়াও তোমাদেরকে আলাদাভাবে কক্ষ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার জন্য কয়েকটা যন্ত্র আছে, হ্যাঁ, হাইগ্রোমিটার কিন্তু কয়েকটা আছে, এগুলো নামগুলো একবার চোখ বুলে নিতে পারো। হাইগ্রোমিটার নাম এগুলো, এটা একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো তোমাদের তেমন একটা নাই বই, এগুলো এডমিশনে আসলে পরীক্ষা বেশি। এইটা লাগবেই লাগবে, যে তোমার কখন কি ঘটনা ঘটে, কখন কি ঘটনা ঘটে, যেমন আবহাওয়ার পূর্বাভাস। এই যে আবহাওয়ার পূর্বাভাস, শীত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার থেকে আমরা কয়েকটা পূর্বাভাস পেতে পারি। দেখো, নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের কিন্তু থার্মোমিটার দুইটা থাকে, একটা হচ্ছে গিয়ে এরকম আর একটা হচ্ছে এরকম, ধরো দুইটা থার্মোমিটার আছে, ঠিক আছে, সমান সাইজেরই দুইটা থার্মোমিটার আছে। তো দুইটা থার্মোমিটার, একটা থাকে হচ্ছে পানিতে, মানে একটা পাত্রের মধ্যে ধরো একটু পানিতে ডুবানো থাকে, বা তুমি এটাকে সিক্ত বলতে পারো, হ্যাঁ, পুরাটা একটা পাত্রের মধ্যে, একটাতে মধ্যে পানিতে ডুবানো থাকে। তো এই যে টেম্পারেচার T1, এটা হচ্ছে গিয়ে শুষ্ক, এটা হচ্ছে গিয়ে শুষ্ক মানে পানির সাথে ভিজানো নাই। আর এটা কি আর্দ্র। এখন কাহিনী হলো বুঝা দিতেছে যে T1 এর মানটা অলওয়েজ T2 চেয়ে, এটা হচ্ছে T2, T1 এর মানটা অলওয়েজ T2 চেয়ে বড় হবে, এটা তো বুঝা দিতেছে। কিন্তু কাহিনী হইতেছে যে এই দুটো যেটা পার্থক্য, দুইটা টেম্পারেচার অবশ্যই পার্থক্য থাকে, এই পার্থক্যটা বেশি হলে কি হবে, কম হলে কি হবে, এই জিনিসগুলো এখন আমরা বোঝার চেষ্টা করবো। যে পার্থক্য যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে আবহাওয়াটা শুষ্ক। মানে কি, T1 এর মান যদি T2 চেয়ে অনেক বড় হয়, তো ঠিকই তো আছে, এটা তো অনেক শুষ্ক, ঠিক আছে। এটাই তোমার অ্যাকচুয়াল টেম্পারেচার, এই T1টা হচ্ছে অ্যাকচুয়াল টেম্পারেচার, এটা হচ্ছে তুমি পানি যাওয়ার পরে টেম্পারেচার। তারপর আমরা কি বলছে, ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে বৃষ্টির সম্ভাবনা আছে। মানে ধরো আগে এটার মান হইতেছে ধরো 40, এটার মান ধরো 30, তাহলে এটা হলো একটা ডিফারেন্স হলো 10। এখন ধরো এটার মান হয়ে গেল 38, এটার মান হয়ে গেল 29, তাহলে কত হয়ে গেল 9। এখন ধরো আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতেছে, তো এটা কমা মানে কি, যে বৃষ্টির সম্ভাবনা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এদিকে আরো আছে, যে কম হলে বুঝতে হবে যে আবহাওয়াটা সিক্ত, ঠিক আছে। আর যদি হঠাৎ কমে যায় বুঝতে হবে যে ঝড় হতে হবে। এগুলো প্রত্যেকটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে যে এগুলো কিছু ঘটনা আছে, আর্দ্রতা মিতির কয়েকটা ঘটনা, বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় কেন দ্রুত শুকায়, এগুলো আমি পড়াবো না, এগুলো সব ক হতে তোমাদের দিয়ে দিব, অথবা তোমরা মেইন বইয়ের মধ্যে এগুলো সব গুছানো লেখা আছে, এগুলো সবাই সবাই এগুলো পড়ে নিবা, ঠিক আছে। কখন জন্য বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় কেন দ্রুত শুকায়, এই ঢাকা থেকে কক্সবাজার অস্বস্তি কেন লাগে, দুপুরের আগেই কেন শিশির শেষ হয়ে যায়, গরমের দিনে কুকুর কেন জিহ্বা বের করে দৌড়ায়, হ্যাঁ, এগুলো সব করে তোমরা একবার রিভিশন দিয়ে দিবা, দেখবে এটা তোমার কমন করে যাচ্ছে, ঠিক আছে। সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে, খেয়াল করে দেখো, সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে না। আমরা কিন্তু অলরেডি পড়ছি যে সম্পৃক্ত বাষ্প কিন্তু সূত্র মেনে চলে না। তো আমরা এখন নেক্সট শিখবো হচ্ছে শিশিরাঙ্ক, আমাদের যে শিশিরাঙ্ক, কিভাবে শিশিরাঙ্ক আমরা বের করব সেটা সূত্র, ঠিক আছে। শিশিরাঙ্ক, তো ভাইয়া শিশিরাঙ্ক নাম শুনে বোঝা যায় যে যে তাপমাত্রা শিশির পড়ে তাকে শিশিরাঙ্ক বলে। একটা ফর্মুলা আছে যে θ1 মাইনাস থেটা সমান সমান তোমাদের হচ্ছে এই θ1 মাইনাস থেটা সমান সমান কি হবে বলতে কি, জি ইন্টু θ1 মাইনাস θ2, তাই না, জি ইন্টু থেটা। তো এই জিটা হচ্ছে কি তোমার গ্লেসিয়ারের উৎপাদক, এই জি কে কি বলা হয়, গ্লেসিয়ারের গ্লেসিয়ারের উৎপাদক। এগুলো প্রশ্নে দিয়ে দেয়, এটা নিয়ে তোমার তো প্যারা নেই। হ্যাঁ, θ1 মানে কি শুষ্ক বাল্বের পাঠ, আর θ2 মানে কি সিক্ত বাল্বের পাঠ, ঠিক আছে, বা আর্দ্র, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হাইগ্রোমিটার, এই পুরো যে যন্ত্রটা, এই যন্ত্রটাকে বলা হয় হাইগ্রোমিটার, ঠিক আছে। তো আমরা এটা ম্যাথ এখনই করবো, মাইক্রো। এই যে দেখো এখানে ফর্মুলাটা দিয়ে দেওয়া হচ্ছে যে থিটা সমান সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, হলে এটা মাইনাস, এটা মনে হয় প্লাস ছিল আর কি। আচ্ছা, থিটা মাইনাস θ1 সমান সমান জি ইন্টু θ1 মাইনাস θ2। আচ্ছা, তোমরা কমেন্টে বলো, তাড়াতাড়ি বলো বুঝছো কিনা। আও, শিশিরাঙ্ক ডাইরেক্ট বের, এটা হচ্ছে ডিরেক্ট শিশিরাঙ্ক, এটা হচ্ছে ডিরেক্ট শিশিরাঙ্ক বের করার সূত্র। এটা হচ্ছে এই থিটা মানে হচ্ছে শিশিরাঙ্ক, কি মোটা, এই থিটা মানে হচ্ছে কিন্তু শিশিরাঙ্ক, এটা হচ্ছে ডিরেক্ট, যদি তুমি ডিরেক্টলি চাও, আমি ডিরেক্টলি লিখি নাই, যদি তুমি ডিরেক্টলি চাও তাহলে থিটা বের করার সূত্র হচ্ছে θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। ডিরেক্ট ফর্মুলা যদি আমরা লিখি, কিছুই না, জাস্ট এই পাশ থেকে এই পাশে নিবা, এই তুমি মাইনাস থেটাকে বাম থেকে ডানে নাও, আর এই জিনিসটাকে ডান থেকে বামে আনো, তাহলেই তো হয়ে যায় θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, ঠিক আছে। এই হলো গিয়ে কনসেপ্ট। আচ্ছা, ওকে, তোমরা সবাই বলছো যে বুঝতে পারছো, ফাইন। এখন হচ্ছে আমরা একটা উম আরেকটা টপিক পেশ করবো, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। টপিকের নাম কি, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টটাই হচ্ছে এরকম যে
আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। হ্যাঁ, এখানে পরিচয়টা কি, বড় হাতের এফ এর মানেটা কি, বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। আর ছোট হাতের এফ মানে কি বলো দেখি, শিশিরাঙ্কে বাষ্পচাপ, শিশিরাঙ্কে বাষ্পচাপ, শিশিরাঙ্কে বাষ্পচাপ। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট দিয়ে দেখবা সব কটা আমরা সলভ করে ফেলতেছি। তো চলো শুরু করে ফেলা যাক। প্রথমে এই যে এই সূত্রটা, আর ইকুয়াল ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%, ইন্টু 100%। তারপরে প্রশ্ন, শিশিরাঙ্ক কি, এক ধরনের তাপমাত্রা। শিশিরাঙ্ক বলতে কি বোঝায়, এক ধরনের তাপমাত্রাকে বোঝায়। কোনো একদিন শিশিরাঙ্ক দিয়ে দিচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দিচ্ছে 70%। ওই দিনে বায়ুর বাষ্পচাপ কত? তো স্যারে দিয়ে দিছে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হলো 14 মিলিমিটার পার চাপ। আমরা একটু আগে পড়ছি যে আর সমান সমান ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%, ইন্টু 100%। তো স্যারে এখানে আর এর মান দিয়ে দিচ্ছে 70%। আর আর হচ্ছে তোমার উপরে কি লিখছে দেখো তো, উপরে লিখছে শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য চাপটা দিয়ে দিচ্ছে হলো 14। তাহলে ছোট হাতের এফ এর মানটা কত হবে, 14, তাই না? কারণ ছোট হাতের এফ হইতেছে শিশিরাঙ্কের জন্য বাষ্পচাপ। হ্যাঁ, তাহলে আমরা যদি কোনাকুনি গুণটুন করে ফেলি, হ্যাঁ, তাহলে দেখো 70/100 করলে 0.7 হয়, 0.7 সমান সমান 14/f। তাহলে এফ সমান সমান হবে 14 ডিভাইডেড বাই 0.7। এটা কাটাকাটি তোমরা ইজিলি করতে পারবা। হ্যাঁ, এই 10 উপরে উঠে যাবে, বা 140/7, যেটার ভ্যালুটা 20 আসবে। সো উত্তরটা হবে 20। ঠিক আছে, উত্তরটা হবে 20 মিলিমিটার পার চাপ। তারপর রাজশাহীর শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আর্দ্র থার্মোমিটার তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.6 হলে শিশিরাঙ্ক কত? দেখো আমরা একটু আগে রেডিমেড একটা সূত্র শিখছিলাম যে থেটা সমান সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। হ্যাঁ, এটা রেডিমেড সূত্র। তো θ1 মানে কি, θ1 মানে হচ্ছে শুষ্ক, শুষ্ক কোনটা 35, আর সিক্তটা হইতেছে 30। ঠিক আছে, এই যে দেখো দিয়ে দিয়েছে, শুষ্ক হইতেছে 35 আর শুষ্ক আর আর্দ্র হইতেছে 30। তাহলে 35 মাইনাস, ভুলে আবার কেলভিনে কনভার্ট করো না। ঠিক আছে, জি এর মান সারিয়ে দিয়েছে 1.6, তাহলে এটা হবে 35 মাইনাস 30। তাহলে আনসারটা হবে 35 মাইনাস 1.6 ইন্টু 5। ঠিক আছে, 35 মাইনাস 530 না থেকে 3, 5 3 কত 8, তাহলে 8.0। 25 থেকে 8 চলে গেলে কত হয় বলো তো ভাইয়া, 2700। ঠিক আছে, উত্তর হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোয়েশ্চেন, এখানে আমরা একটা সিকিউ সলভ করবো। চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে যে কোনো একদিন ঢাকার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর শিশিরাঙ্ক দিয়ে দিচ্ছে 15.7 ডিগ্রি সেন্টিগ্রেড। বা শিশিরাঙ্ক দিয়ে কিন্তু খুব মজা। ওই দিন কুয়াকাটায় রাখা একটি সিক্ত ও শুষ্ক বাল্ব আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রে সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা হচ্ছে 20.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্লেসিয়ার উৎপাদক এত। 15, 16 এবং 20-এর জন্য, 22, 25 সবার জন্য বাষ্পচাপ গুলো দিয়ে দিচ্ছে। এখন গতে স্যারে কি বলছে, ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করো। খেয়াল করো, ঢাকার কথা বলছে। যত ইনফরমেশন নিবা সব ঢাকার ইনফরমেশন নিবা। হ্যাঁ, তো চলো আমরা ঢাকা ইনফরমেশন দিয়ে আগে গ নাম্বারটা সলভ করে ফেলি। তো এখানে ফার্স্টে কি লিখছে, কোন একদিন ঢাকার তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা কি বায়ুর তাপমাত্রা। ঠিক আছে, এটা আমরা লিখে ফেলি, বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বায়ুর তাপমাত্রায় যে বাষ্পচাপ সেটাকে বলা হয় এফ বলে। তুমি দেখো তো 25 ডিগ্রির জন্য বাষ্পচাপ স্যার দিচ্ছে, দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এটা অনেকগুলো দিচ্ছে, 15, 16, 20, 22, 25, ওটা 5টার জন্য বাষ্পচাপ দিয়ে দিছে। মোটামুটি 25 সবার লাস্টেরটা। হ্যাঁ, যথাক্রমে কত দেখো, 1, 2, 3, 4, এই যে 5 নাম্বারটাই সবার লাস্টেরটা হইতেছে আমাদের 25 ডিগ্রির জন্য বাষ্পচাপ, মানে 23.8। ঠিক আছে, তাহলে আমরা এফ এর মানটা জানি, 23.8। ক্লিয়ার, 23.8 মিলিমিটার পার চাপ। আচ্ছা, এরপরে আমরা কি কাজ করবো, এরপর আমরা ছোট থেকে এফ খুঁজবো। আমাদের আর এর মান বের করতে, তা আর এর মান বের করতে গেলে বড়তের এফ লাগে, যেটা আমরা বের করে ফেলছি। এবার ছোটদের এফ লাগবে। ছোটদের এফ মানে কি, শিশিরাঙ্কে বাষ্পচাপ। শিশিরাঙ্কে দিয়ে দিচ্ছে কত, 15.7 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 15.7 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কি তোমার বাষ্পচাপ জানা আছে? জানা নাই। এখন 15.7, এটা তুমি নিকটতম বড়টা খুঁজবা, নিকটতম ছোটটা খুঁজবা। তো 15.7, এটা নিকটতম বড়টা হচ্ছে 16। তুমি প্রশ্ন খুঁজবা 16-র জন্য সারা বাষ্পচাপ দিচ্ছে কিনা, দিছে। দেখো 16-র জন্য দিয়ে দিছে কত, 16-র জন্য এটা কত, 15 পরে 16, তার মানে 2 নম্বরটা 12.8 আর 13.63, এইটা হইতেছে তোমার 16 নাম্বারটা। তো 16 ডিগ্রির জন্য বাষ্পচাপ আমরা জানি, 16 ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য, 16 ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য বাষ্পচাপ সারে দিয়ে দিছে 13.63। ঠিক আছে, এবার তুমি কি করছো, নিকটতম বড়টা নিছো। হ্যাঁ, যে 15.7 শিশিরাঙ্কের নিকটতম বড়টা নিবা, তারপর নিকটতম ছোটটা নিবা।
একবার নিকটতম বড়, একবার নিকটতম ছোট। ক্লিয়ার? আমি একবার নিকটতম বড় নিছি 16 ডিগ্রির জন্য নিছি, এবার নিকটতম ছোটটা নিবা। নিকটতম ছোট কোনটা বলো তো? 15 ডিগ্রির জন্য। নিকটতম ছোট কোনটা? 15 ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য। এটা কত আসতেছে বলো দেখি ভাইয়া? 15 ডিগ্রির জন্য তোমার হলো গিয়ে এই যে প্রথমটা, তাই না? 12.8 আসবে। 12.8 আসবে। 12. এখন তোমার কাজ হচ্ছে বিয়োগ করে 1 ডিগ্রির জন্য বের করা। ঠিক আছে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য আসবে। ঠিক আছে? এটা তোমরা দ্রুত বিয়োগটা করে ফেলো। আর বুঝতেছো না, এটা তাড়াতাড়ি জানো। এখানে তোমরা এটা বিয়োগ করে দাও। তাহলে কত হবে? 3 থেকে 0 বিয়োগ করলে 3 হয়। 8 তো আছে এখানে, 2 আর 6 আরো 8 লাগে। হ্যাঁ, 0.83 আসে। হ্যাঁ, 0.83 মিলিমিটার পারা যাবে, সেটা 1 ডিগ্রির জন্য। এখন তোমাকে লাগবে কত ডিগ্রি বলো তো? তোমার লাগবে হচ্ছে 0.7 ডিগ্রি। কেন? তুমি তো 15.7 এর মধ্যে 15 জন্য তো জানো, কিন্তু তুমি তো 0.7 জন্য জানো না। তাহলে কি করবা? 0.7 জন্য বের করে ফেলবে। তাহলে লিখবা হচ্ছে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য বাষ্পচাপ কত হবে? 0.83 গুণন 0.7। ক্লিয়ার? এটা আমি ক্যালকুলেটর করে ফেলি। 0.83 গুণন 0.7, তো এটা আমার আসতে আছে 0.581 মিলিমিটার বাষ্পচাপ। এটা হচ্ছে 0.7 জন্য, বাট তোমার লাগবে হলো 15.7 জন্য। তাহলে এইভাবে লিখবা 15.7 ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য বাষ্পচাপ, এর জন্য বাষ্পচাপ সমান সমান কত হবে বলতো? 15 ডিগ্রির জন্য বাষ্পচাপ, 15 ডিগ্রির জন্য বাষ্পচাপ কত ছিল? 12.8 ছিল, প্লাস 0.7 জন্য বাষ্পচাপ মানে কত? 0.581। ক্যালকুলেট করে ফেলো। এটা আমার আস্তে আস্তে 13.38, 13.38। এখন হচ্ছে এটা মিলাবো যে আমাদেরটা হয়েছে কিনা। ঠিক আছে? এটা কত? 15.7 জন্য ছোট হাতের এফ, এটাই আমাদের কিসের মান? এটা ছোট হাতের এফ এর মান। তো আমি যদি মিলাই, ছোট হাতের এফ এর মান 13.38 মিলে গেছে। ক্লিয়ার? তো আমার ছোট হাতের এফ জানা আছে, বড় হাতের এফ জানা আছে। আর সমান সমান কত হবে? ছোট হাতের এফ ডিভাইড বাই বড় হাতের এফ ইন্টু 100%। ছোট হাতের এফ এর মান হচ্ছে 13.38, বড় হাতের এফ এর মান হচ্ছে 23.8 ইন্টু 100%। ঠিক আছে? তাহলে যেটা বসাই দিই, আনসার ডিভাইডেড বাই 23.8 ইন্টু 100%, এটা আমার আসতেছে 56.22%। সো ওই স্থানের আমার কি হলো? আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় হয়ে গেল 56.22%। আমরা হচ্ছে এখন পরবর্তীটা চলে যাব, ঢাকা বোর্ড 2022 সালেরটা দেখো, যে এখানে ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করতে বলছে স্যারে গ নাম্বারে। তো ঘরের মধ্যে শিশিরাঙ্ক যদি বের করতে যাও, পাশের দিকে তাকাইতে হবে। কি কি দিছে? শুষ্ক বাল্বের তাপমাত্রা দিয়েছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। সো থিটা 1 এর মান তোমার জানা আছে 32, থিটা 2 এর মান হচ্ছে গিয়ে 28। হ্যাঁ, থিটা 2 কত? 28। তারপরে ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য গ্লেসিয়ার ধ্রুবকের মান হচ্ছে তোমার 1.63। সো 1.63 জি এর মান। তো স্যারে বসে শিশিরাঙ্ক আমরা সবাই জানি থিটা সমান সমান থিটা 1 মাইনাস কি হবে? থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে? তো থিটা 1 এর মান হচ্ছে তোমার 32 মাইনাস জি এর মান হচ্ছে 1.63। এটা কত হবে? 32 মাইনাস 25, এটা কি 28? 28। হ্যাঁ, এটা ক্যালকুলেটর বসাই দিবা। 32 মাইনাস 1.63 ইন্টু 4। ঠিক আছে? 32 মাইনাস 3 4 12 থেকে 1, 24 25 5 থেকে 2, 4 2 কত? 6। ঠিক আছে? তো 32 বিয়োগ 6.52, এখানে 0.48 আসবে, 7 হবে 7 3 5 25.48 আসতেছে আমার। সো গ নাম্বারটা খুব ইজি। খ নাম্বারে বলছে যে কোথায় কাপড় দ্রুত শুকাবে। দেখো, কাপড় দ্রুত শুকাবে সেটা ডিপেন্ড করতেছে পুরোপুরি কিসের উপর? আর এর উপর। কাপড় কোথায় শুকাবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে আর এর উপর। তো তোমার আর এর মানটাকে বের করতে হবে। তো একটা হলো ঘরের ভিতরে, একটা মনে হয় ঘরের বাইরে। দেখো, কোন একদিন স্থানের জন্য এত, এই ঘরের ভিতরে এবং ঘরের বাইরে ইনফরমেশন। সো ঘরের ভিতরের জন্য আগে আর নির্ণয় করো। ঘরের ভিতরে, ঘরের ভিতরের জন্য একবার আর নির্ণয় করবা। আর এর ফর্মুলা কি? ছোট হাতের এফ ডিভাইড বাই বড় হাতের এফ ইন্টু 100%। ঠিক আছে? তো ঘরের ভিতরের জন্য তোমার আগে শিশিরাঙ্কটা দরকার, যেটা তুমি কিন্তু আগের ম্যাথে বের করছো। হ্যাঁ, এই যে ঘরের ভিতরের জন্য যে শিশিরাঙ্কটা ছিল 32 মাইনাস 1.63 ইন্টু 32 মাইনাস 28। ঘরের ভিতরের জন্য যেটা বের করছো সেটা 25.48 বেরিয়েছে। তো এখন তোমার 25.48 এর জন্য ম্যাথটা করতে হবে। তো তাহলে আমরা লিখে ফেলি, ছোট এই বড় হাতের এফ সমান সমান এটা শুষ্ক বাল্বের জন্য 32 ডিগ্রি সেন্টিগ্রেড, 32 ডিগ্রির জন্য বাষ্পচাপ দিয়ে দিচ্ছে 35.66। আমরা লিখে ফেলি 35.66। এবার ছোট হাতের এফ তোমার দরকার। হ্যাঁ, এটা কি এটাকে হইতেছে তোমার শিশিরাঙ্কের জন্য বাষ্পচাপ। তো শিশিরাঙ্কে বাষ্পচাপ বের করতে গেলে আমার শিশিরাঙ্ক দরকার। শিশিরাঙ্ক হলো 25.48। তো 25.48 মধ্যে তুমি দেখো এই যে 24 এবং 26 নিয়ে ম্যাথ করবা। ঠিক আছে? তাহলে 26 ডিগ্রির জন্য বাষ্পচাপটা হইলো 25.21। তারপরে কি করবা?
24 ডিগ্রির জন্য বাষ্পচাপ বের করবা। 24 ডিগ্রির জন্য বাষ্পচাপ 22.38, 22.38। এটা বিয়োগ করলে তুমি কি পাবা? 2 ডিগ্রির জন্য পাবা। এটা বিয়োগ করলে তুমি 2 ডিগ্রির জন্য পাবা। 2 ডিগ্রির জন্য বাষ্পচাপ কত? 3, এখানে 8, তারপরে থাকতেছে 2.83। পরে 1 ডিগ্রির জন্য বের করবা, ঠিক আছে? 1 ডিগ্রির জন্য এখানে তোমার কত জন্য বলছে দেখো তো? 25.7 জন্য বলছে, 25.7 জন্য বলছে, 25.48 জন্য বলছে। তাহলে তোমার বাকি রইল কত? 1.48। তারপর তুমি 1.48 এর জন্য করবা। 1 ডিগ্রির জন্য এত, তারপর 1.48 এর জন্য এত, ঠিক আছে? তারপরে কি কাজ করবা? তারপরে হচ্ছে তোমাদের ছোটদের এফ সমান হবে ওই 24 ডিগ্রির জন্য বাষ্পচাপ মানে 22.38 যোগ এই 1.48 এর জন্য বাষ্পচাপ, 1.4 জনের বাষ্পচাপ। ছোটদের এফটা পেয়ে গেলা, এই ছোটদের এফটা এখানে বসাই দিবা। ছোটদের এফ জানো, বড়দের এফ জানো, বসাইলে আর এর মান বের হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো ঘরের ভিতরে, সেম ভাবে ঘরের বাইরে বের করবা। তো আমি যদি এটা টাটা তোমাদেরকে বলি ঢাকা বোর্ড 2022, তাইলে বলে দিতে পারবো কোনখানে তুমি আরাম অনুভব করবা। ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022-এ ঘতে তোমার বলছে হলো ঘরের ভিতরে, ঘরের ভিতরে তোমার আসবে গিয়ে 68.632। হ্যাঁ, 68.632। আর ঘরের বাইরে আসবে 80%। ঘরের বাইরে 80%, এটা এটা প্রশ্নই দিয়ে দিছে। ঘরের বাইরে 80% প্রশ্নই দিয়ে দিছে। আর ঘরের ভিতরে, ঘরের ভিতরে আসছে হলো গিয়ে তোমার 68.632%। তাহলে এই মানটা কি আসছে? তোমার ওটা যেতে কম আসছে। এখন দেখো, তোমাকে আগে জানতে হবে যে আপেক্ষিক আর্দ্রতা ওই কম হইলে দ্রুত কাপড় শুকায় নাকি বেশি হইলে। ধরো আমার এই ড্রেসটাতে অনেক পানি জমে আছে, হ্যাঁ, তো এই জিনিসটা কখন শুকাবে? যখন আমার বায়ু এই পানিগুলো নিয়ে নিতে পারবে। বায়ু যদি পানিগুলো না নিতে পারে তাহলে কি এটা শুকাবে? শুকাবে না। সো বায়ুর মধ্যে পানি বেশি থাকা যাবে না। পানির বেশি থাকলে সমস্যা কি হবে? সে আমার এগুলো নিতে পারবে না, তার ক্যাপাসিটি ফুলফিল হয়ে যাবে। তার মানে বায়ুর মধ্যে পানি কম থাকা লাগবে। বায়ুর মধ্যে পানি কম থাকা মানে কি? আর এর মান কম হওয়া। সো যেখানে আর এর মান কম সেখানে তাড়াতাড়ি শুকাবে, যেখানে আর এর মান কম সেখানে তাড়াতাড়ি শুকাবে। এখন দেখো, ঘরের ভিতরে আর এর মানটা কম, সো এখানে তাড়াতাড়ি শুকাবে। আর ঘরের বাইরে 80%, সেখানে দেরি করে শুকাবে, ঠিক আছে? সো তোমরা আশা করি পুরো ফুললি বুঝতে পারছো। সো আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।